আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা একটা বিশেষ টক শো করব। টক শোতে আপনারা সত্য, যেটা আসলে সত্য সেটাই শুনতে পাবেন। এটা মানে ওই কে কি বললো, নাম করা ইউটিউবার কে কি বললো, এগুলা আমাদের কাছে, আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন না। আমাদের কাছে শুধুমাত্র সত্য বিষয়গুলাই তুলে আনবো। আমরা আগে প্রথমে আমরা সেনাবাহিনীর বিষয়ে আসবো। সেনাবাহিনীর সাথে আমাদের ছাত্র সমন্বয়কদের বৈঠক হয়েছে এবং কিছুক্ষণ আগে দেখলাম যে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বললেন যে না, এগুলা সব ভুলে যে সেনাবাহিনীকে মানে ছাত্রদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখা। অবশ্যই আমরা আশা করব যে আমাদের সেনাবাহিনীর প্রধান মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তারাও সবাই সবকিছু ভুলে যাবেন এমন কিছু আশা করব। কিন্তু তারা যেই প্রস্তাবগুলো তুলছে সেগুলো নিয়ে আমরা বিশালভাবে আলোচনা করব, সবকিছুই খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। ফার্স্টে আমি ইমরান ভাই আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। আপনার কাছে আমাদের ফার্স্টে জানতে চাওয়া, যেমন দেখেন আগে শেখ হাসিনার আমলে ব্যাংক ফাঁকা করে ফেলেছে, কোনো কিছু লাগেনি, মানে কোনো পেপার লাগেনি যে ব্যাংকের থেকে লোন নেওয়ার জন্য। এই লোন গুলোর টাকা নিয়ে আপনিও জানেন, আপনি যেহেতু সেনাবাহিনীর সাথে এখনো কানেক্টেড, যদিও অবসরপ্রাপ্ত কিন্তু কানেক্টেড, ওয়েল কানেক্টেড। তো এখন বিষয় হচ্ছে, আমরা যদি আপনাকে খুলে বলি একটু বিষয়টা, যে অনেকের বাসায় বাসা ভাড়া নিয়ে টাকা রাখছে, ওখানে 500 টাকা 1000 টাকার নোট, এরকম অনেকের বাসার খাটের নিচে টাকা ভর্তি। তো এই অবস্থায় যদি রাখা হয় দেশকে, তো দেশ তো আসলেও নিরাপদ না। তা আপনারা এই টাকাটা তোলার জন্য 500 এবং 1000 টাকার নোট, যারা যারা মনে করেন আপনার বৈধ ইনকামের টাকা আছে আপনার কাছে, আপনি টাকাটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু যদি টাকাটা অবৈধ হয়ে থাকে, অটোমেটিক্যালি বাদ পড়ে যাবে, টাকাটা ডাস্টবিনে পড়ে যাবে। এই টাইপের কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলে আপনি মনে করেন কিনা? জি ইমরান ভাই। হ্যাঁ, ধন্যবাদ আমাদের দাউদ ভাই। আপনি যেটা, এটা খুব একটা মানে সমসাময়িক একটা সমস্যা এবং এটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা চলতেছে। এবং আমিও এই আপনি যে প্রশ্ন করলেন, এইটা আমারও একটা ডিমান্ড যে এটা আমরা কেন বাতিল করি না। যাদের অবৈধ টাকা, মানে আমি জানি আপনাকে, আমি এরকম তথ্য পেয়েছি অনেকবার গুলশানে, তারপরে আপনার মোহাম্মদপুরে, অনেক জায়গায় তারা ফ্ল্যাট ভাড়া করে কার্টুনে ভরে 500 টাকার 1000 টাকার নোট, এক সচিব সাহেব, এক এমপি সাহেব, এক্স এমপি, দুইজনে মিলে একটা ফ্ল্যাটের মধ্যেই টাকা রাখছে এবং এই টাকাগুলির তথ্য আমাকে দিছিল এবং আমিও এটা চেষ্টা করেছিলাম যে একটা কানেকশন যাব। আমি তখন স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটা মেসেজ দিয়েছিলাম, বাট উনি রেসপন্স করেনি, কারণ ওনারা তখন খুবই বেসামাল অবস্থায় ছিল, নতুন পরিস্থিতি খুবই তখন ঘোলাটে, খুবই আনস্টেবল ছিল। তো পরে আমি নিজের থেকে র্যাবকে টেলিফোন দিলাম, র্যাব ধরলো না। র্যাবের এক এক্স অফিসারকে বললাম, তারপরে আরো আর্মির ক্যাম্পে বললাম, টেলিফোন করলাম, ওরা বললো স্যার এটা আমাদের এরিয়া না। তো দেখলাম সবাই অ্যাভয়েড করতেছে। অ্যাকচুয়ালি এরকম প্রচুর টাকা বাসা বাড়িতে আছে এবং এটা যদি আমাদের জমা না দেয়, তারা অবৈধ টাকা তো জমা দিবে না, তারা ব্যাংক থেকে তুলে রাখছে এইগুলি। তাহলে এটার কোনো সোর্স অফ ইনকাম তারা দেখাতে পারবে না, রিলায়েবল কোনো সোর্স নাই, অথেন্টিক কোনো সোর্স নাই। এই জন্য এই টাকাগুলি পাচার করতে পারেনি, বাট বাড়ি ঘরে আছে বিভিন্ন জায়গায় এবং এটা মানে অনেকেরই কাছে তথ্য আছে। আমি এটা জানি, আমাকে এক ফ্রিডম ফাইটার টেলিফোন করেছিল, উনি অনেক সিনিয়র একজন ফ্রিডম ফাইটার, উনি থাকে আপনার বনানী ইয়াতে, কাকরাইলে। উনি আমাকে বললে, ইমরান কিছু করো দেশের জন্য, এরকম আমার নলেজে আছে অমুক অমুক জায়গায় এই এত নাম্বার ফ্ল্যাটে আছে, তুমি দেখো। তোমরা তো, আমি তো অনেক আগে রিটায়ার করেছি, আমি তো অফিসারদের চিনি না, আই হ্যাভ এ ইনফরমেশন। এক ইনফরমার আসছে আমার কাছে, তারপর আরেকটা ইনফরমার আসছে, এই টাকাগুলি রিকভার করা যায় কিনা। এগুলি তো বাংলাদেশের জনগণের টাকা, লুটপাটের টাকা, হরিলুটের টাকাগুলি এরকম তারা সরাইতে পারেনি অনেকে। তো এইরকম এটা যদি এখন ওই 500 টাকার নোট এবং 1000 টাকার নোটগুলি বাতিল করা হয়, তাহলে কিন্তু এই লোকগুলি ধরা খেয়ে যায় এবং জমা দিতে আসবে, যেটা তারা বৈধ, দেখা এত তারিখের মধ্যে জমা দাও, না হলে তোমাদের কোনো টাকা, এগুলি সব এত টাকার নোট বাতিল করা হলো। এটা ইন্ডিয়াতে একবার করেছিল মোদি। এখন এটা স্বাধীনতার পরেও হয়েছিল, আপনার মনে আছে কিনা, যখন দেশ স্বাধীন হলো, পাকিস্তান আমলের মোহাম্মদ আলী জিন্নার ছবি সম্বলিত যে টাকা, এগুলি বাতিল করা মানে বলা হয়েছিল এত তারিখের মধ্যে জমা দিবা। তো জমা তারা দিতে পারেনি বা দেয়নি,
তাদের টাকা কিন্তু পরে বাতিল হয়ে যায়। তো এই জন্য যারা জেনুইন লোক তারা তো আর জমা না দিয়ে পারবে, তারা তো জমা দিবেই, অতি উৎসাহের সহিত জমা দিবে। আর যারা অবৈধ টাকার মালিক, এটা তার লিগাল সোর্স নাই, তারা তো ধরা খাবে, এবং এটা ধরা খাওয়ানো উচিত। এবং আমাদের জনগণের যার কাছে যে তথ্য আছে সেগুলি দিয়ে মানে বাংলাদেশ গভর্নরের যে সমস্ত মানে সিকিউরিটি একটা ডিপার্টমেন্টও আছে ওনাদের, ওখানে আমাদের একজন লেফটেন্যান্ট কর্নেলও আছে, আমি জানি উনি সিকিউরিটি হেড, ওখানকার সিকিউরিটি অ্যাডভাইজার, উনি একজন কর্নেল, আগে লেফটেন্যান্ট কর্নেল ছিল, এখন বোধহয় কর্নেল। এখন প্রত্যেকটা ব্যাংকে একজন জিএম সিকিউরিটি থাকে, মানে বা সিনিয়র বিপি টাইপের ম্যানেজারের সমসাময়িক। ওনারা কিন্তু এইগুলির ব্যাপারে উদ্যোগ নিতে পারে বা বাংলাদেশ ব্যাংক। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে হবে, প্লাস আপনাদের যারা আমাদের কনসার্ন অথরিটি, র্যাব তো ধরেন অনেকটা এখন ডিমোরালাইজ, তাদের কর্মকাণ্ডের জন্য বিতর্কিত কিছু তাদের যে সদস্য যে ভাবে অমানবিক কাজ করেছে, মানবতা বিরোধী, তাদের মরাল খুব ডাউন, কারণ এটা মানে রিকমেন্ড করেছে এটাকে ব্যান করতে। এইরকম পুলিশের মধ্যে ওইরকম অনেকটা আছে। সুতরাং এখানে আর্মিকেই, যৌথ বাহিনীকেই এই উদ্যোগগুলি নিতে হবে, এবং এখানে ছাত্র সমাজকে সম্পৃক্ত করতে হবে, তারাও তথ্য জানো, কারণ তাদের কাছে তথ্য আছে, তারা তথ্য পায়, তাদের কাছে তথ্য দেয় লোকজন, বিশেষ করে যারা। জি ইমরান ভাই, মনে করেন আমাদের জার্মানিতে যদি আপনি আজকে কোনো স্বর্ণ বিক্রি করতে যান, আপনার যে আইডি কার্ড অথবা আপনার যে পাসপোর্ট, এটার একটা কপি ওরা রেখে দেয় যে আপনি এই এই স্বর্ণটা বিক্রি করছেন, আপনি আপনার আইডি হচ্ছে এটা। এইভাবে ওরা স্বর্ণ, টাকা পয়সা যেটা আছে সবকিছুর একটা লিগাল হিসাব আছে। আপনি কোনো মতেই অবৈধ স্বর্ণ মার্কেটে বিক্রি করতে পারবে না। কেন বাংলাদেশে যারা স্বর্ণ বিক্রি করতে আসছে তাদের কাছ থেকে কেন পাসপোর্ট রাখছে না, তার কোনো হিসাব নাই। যেমন ভারত থেকে অবৈধ স্বর্ণ ঢুকতে পারে অন্য দেশ থেকে, বাংলাদেশ কিন্তু এই স্বর্ণের একটা চোরা কারবারের লাইন আছে। এটা নিয়ে একটু বলেন, এটা নিয়েও কথা বলা উচিত আমাদের। হ্যাঁ, এটা তো আমি আপনার এই ফোরামে বোধহয় বলেছিলাম কি আমার মনে নাই, তো আমি একটা টক শোতে বলেছিলাম, সেটা হলো আমাদের এটা হলো একটা মানে স্বর্ণ চোরাচালানের একটা রুট, এবং খুবই একটা মানে সেফ রুট এটা। কারণটা হলো আমাদের এয়ারপোর্টে লোকজনকে খুব ইজিলি নেগোশিয়েট করা যায়, পারচেস করা যায়, এবং তারাও এটার সাথে জড়িত দিস ওয়ে আর দ্যাট ওয়ে। এবং আপনি জানেন যে কাস্টম হাউসে ঢাকা হল থেকে কত কেজি সোনা, যে সোনা চোরাচালানের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল, সেগুলি চুরি হয়ে গেছে, লুট হয়ে গেছে, এবং সিসিটিভির ফুটেজ কিছু কাজ করে না। তো এগুলিতে কি আপনার মানে মানে এর মধ্যে বলে সর্ষের মধ্যে ভূত। কাস্টমের হলো ম্যাক্সিমাম অফিসার হলো যারা হলো এগুলো হলো অসৎ অফিসার ম্যাক্সিমাম। চিটাং পোর্টে আপনি যাবেন, এখানে যাবেন আপনি, কাস্টমসের সাথে আমার অনেকটা মানে একটা সম্পর্ক ছিল কাজের উসিলায়, কারণ বিডিআর এবং কাস্টমস যে করিডোর গুলিতে আমরা ওই গরু ইয়া করতাম, এটাকে বলে পাস দিতাম, এবং কাস্টমসে সেটা 1000 টাকা করে বড় গরু বা 500 টাকা করে ছোট গরু জমা নিত। তো ওই টাকাটাও নাকি ফলস ভাউচারে নিছে, এবং ওই টাকা আমরা জমা ইয়া দিত, যারা গরু আনতো, এই টাকাটাও কাস্টম কেমনে যেন মেরে দিত, ওটাও নাকি ফলস রসিদ ছিল। হ্যাঁ, তো এই হলো কাস্টমের অবস্থা। আমি আপনাকে এটা আমি নিজের চোখে দেখা। তারপরে চিটাং পোর্টের তো প্রচুর আপনি জানেন আসে, এবং গোল্ডের একটা বিশাল রুট এটা, এবং এর ঢাকা ক্লাবে এখানে রুমও আছে, ওখানে কোথায় কোন রুমে কারা, এবং বাংলাদেশে তাদের নামও আছে। এবং একজন এসপি ছিল, আপনি মনে আছে কিনা, উনি বাবুল, তার চাকরি চলে গেল, তারপর ওয়াইফকে হত্যা করা হলো, তারপর তাকে ফাঁসানো হলো, মানে পরে তাকে জেল থেকে ছেড়ে দিয়েছে, এবং সে আসলে জড়িত না, তাকে ফাঁসানো হয়েছিল। এজন্য একটা ছিল কি যেন বনজ কুমার, এই বনজ কুমার এই যে স্মাগলিং এর এই নেটওয়ার্কটার সাথে জড়িত, হিউজ একটা পেমেন্ট হয়। এই যে বনজ কুমার বোধহয় এখন পলাতক, যে ডিআইজি ছিল পুলিশের, চিটাং এক সময় ছিল। তো এই এখন পুলিশের লোক যদি জড়িত থাকে, ইমিগ্রেশনের লোক যদি জড়িত থাকে, কাস্টমসের লোক যদি জড়িত থাকে, তাহলে আপনি কি করবেন? এই যে জুয়েলার্স গুলি তো আপনার আসলে স্বর্ণের কোনো হিসাব কিতাব নাই, আপনি যেটা বললেন ওই সিস্টেম ডেভেলপ করে নাই।
আমাদের এখানে, এবং এটা করতেছে না তারা, এবং এরা খুব শক্তিশালী, ভেরি রিচ পিপল, এবং প্রচুর পেমেন্ট করে এরা, মাসোয়ার আদায় থানায়, যাদের তারপর যারা ধরেন এগুলির অপারেশন করে, টাস্ক ফোর্স এদেরকে কিনে ফেলে। সুতরাং আপনি এই যদি করাপ্টেড লোকগুলি থাকে, সে যত বড় অফিসারই হোক, আর যত আপনি কড়াকড়ি করেন, ঘরের মধ্যে চোর থাকলে তো আপনি হবে না। আমি নিজেই চোর, তাহলে আমার মানে আমি তো রাত্রে চুরি করতে যাবো আরেকজনের তা, তো আমার ঘরে তো তখন আরেকজনে চুরি করবে। এখন এই ধরনের চরিত্রহীন দুর্নীতিবাজ যেগুলি অফিসার বা নিচের লেভেলের, এদেরকে খুব ইজিলি পারচেজ করা যায়। এদেরকে পারচেজ করাটা খুবই সহজ। লোভ, আমাদের বাঙালিদের, বাংলাদেশিদের লোভ এবং স্বার্থপরতা এটা আকাশচুম্বী। এখানে এখানে কেউ তাদের সাথে কম্পিটিশনে পারবে না, আর জবাবদিহিতা নাই, কেমনে কেমনে যেন আবার সব নর্মাল হয়ে যায়। ধন্যবাদ। জি, আমরা আমাদের কলিমুল্লাহ স্যারের স্বাগত। আমরা আপনার কাছে আবার আসবো, অন্য অন্য আরো বিষয় নিয়ে আসবো। কলিমুল্লাহ স্যার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত আজকের টক শোতে। স্যার, ধন্যবাদ। আমার প্রস্তাব হচ্ছে স্যার, বাংলাদেশে তো অবৈধ টাকার সরাসরি, মনে করেন স্যার এমন এমন নেতা আছে যার যার স্যার রান্নাঘরে যদি খোঁজ করা হয়, রান্নাঘরে খোঁজ করলেও মনে হয় 2-3 কোটি টাকা পাবো। তো এই টাকা মনে করেন তার কাজের বুয়ার বাসায় দিয়ে চেক করলেও আরো 3-4 কোটি পাওয়া যাবে। এবং আপনি যদি স্যার স্বর্ণের কথা বলেন, আমি জানি, আমার কাছেও ইনফরমেশন আছে, এমন এমন স্বর্ণ ব্যবসায়ী আছে যে স্যার তার বাথরুমের যেই দেয়াল উপরে আছে না স্যার, এগুলো সব স্বর্ণে ভরা, স্বর্ণের বারে ভরা। তো এই হচ্ছে অবস্থা। তো আপনি যদি সংস্কার সংস্কার করেই চিল্লান, তো এই টাইপের কোন বিষয়, যেমন টাকাগুলা 500 টাকা 1000 টাকার নোটগুলা তুলে নেওয়া, যাদের আয়ের সৎ সোর্স আছে, মানে আয়টা বৈধ, তাদের টাকাটা ব্যাক দিয়ে খারাপ মানি, যেটা ব্যাড মানি, এই ব্যাড মানিটা সব তুলে নেওয়া, অথবা স্বর্ণ বেচা কিনা করার যে রুট গুলো আছে সেগুলো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা করছেন না। কিন্তু আপনারা বলে যাচ্ছেন সংস্কার সংস্কার সংস্কার, আসলে কি স্যার আমরা বুঝতে পারছি না স্যার, একটু বোঝাই বলেন। ধন্যবাদ। দেখুন, আপনার যে স্বর্ণ ব্যবসাটা, এটা মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে। আপনার সাকিব আল হাসানের কথা মনে আছে নিশ্চয়ই, আমাদের আইকন। আবার আরেকজন সাবেক সংসদ সদস্য গানের জন্য রীতিমতো নতুন মাত্রা যোগ করেছিলেন সংসদে, মমতাজ। আর আপনার টকশো শিল্পী রাশেক রহমান, এই তিনজনের ইনভলভমেন্ট এই স্বর্ণ ব্যবসায় একটি কারণে হয়েছে, সেটি হচ্ছে আপনি যে বাংলাদেশের কথা বলছেন, এখানে কোনো সোনার খনি নেই, এক, প্রাকৃতিকভাবে সোনা পাওয়ার সুযোগ নেই। দ্বিতীয়ত, আপনার যদি সোনার বিস্কিট নিয়ে আসতে পারেন, তাহলে একবার যদি স্যাকার কাছে পৌঁছে যায়, তাহলে এটা রূপান্তর করা সহজ। অর্থাৎ তিনি এটি গহনায় রূপান্তরিত করতে পারেন, এবং গহনা যদি একবার আপনার কানে, গলায়, শরীরে একজন নারীর শোভা বর্ধন করে, তাহলে আপনি যদি এটা নিয়ে প্রশ্ন তোলেন, গায়ে হাত দেন, তাহলে শ্লীলতাহানির অভিযোগে আপনি অভিযুক্ত হবেন। একজন নারী যদি সোনার গহনা পরে বিদেশ থেকে চলে আসেন দেশের অভ্যন্তরে, আপনি কি তার গায়ে হাত দিতে পারবেন? কোনো অবস্থায় না। তো ফলে এই ধরনের নানান রকমের শুভঙ্করের ফাঁকি আছে। সোনার দোকানে সোনা, এই গহনাগুলো কিভাবে তৈরি হলো, সেটা কিন্তু আমরা কখনোই প্রশ্ন করার অধিকার রাখি না। আমরা যেই পথে আপনার বিমান সহযোগে মূলত সোনাটা আসে বাইরে থেকে বিস্কিট আকারে, সেটি যদি ধরা পড়ে একরকম, ধরা না পড়লে চুরিবিদ্যা বড়বিদ্যা যদি ধরা না পড়ো, সেভাবে আপনার বিষয়গুলো ট্রিট করা হয়। এবং আপনার কোন রকমের একটা লাইসেন্স আপনি যদি জোগাড় করতে পারেন, বাংলাদেশ ব্যাংকের ক্লিয়ারেন্স নিয়ে ফেলতে পারেন, তাহলে তো সোনায় সোহাগা।
তো যেই ট্রায়োর কথা উল্লেখ করলাম তারা এরকমের একটা চিন্তা করেছিলেন। এখন আপনার কোনো অবস্থায় আমি মনে করি না সাকিব আল হাসান কিংবা মমতাজের মাথায় এই বুদ্ধি এসছে। বেসিক্যালি রাশেক রহমানের সূত্র ধরেই এই বিষয়টা তে তারা ইনভলভ হয়েছিলেন। এবং আপনার ওই যে একজন মধ্যপ্রাচ্যে সোনার ব্যবসা করেন, যার ভারতীয় পাসপোর্ট আছে কিন্তু মুসলমান এবং বাংলাদেশি, তার সেই সোনার বাজ পাখির কথাও নিশ্চয়ই ভুলে যাননি আপনি। সেই বিষয়টাও আপনার অনেকের মনে আলোড়ন তুলেছিল। আর আপনার মেঘনা ব্যাংক, এটির স্পন্সর ডিরেক্টর হিসেবে আপনার রাশেক রহমান ডেফিনেটলি একটা ক্লাউড এনজয় করতেন এবং এইসব আটঘাট তার জানা ছিল। তো ফলে অনুপ্রাণিত হয়ে আপনার প্রথমে আইকনিক ক্যারেক্টার এই সাকিব আল হাসান এর মধ্যে মাথা দেন। পরবর্তীতে সুকণ্ঠী আমাদের মমতাজ, তিনিও এতে অবগাহন করেন। এই কেস স্টাডিটা আমি উল্লেখ করলাম এই কারণে যে আপনার ওই এমবেডেড জার্নালিজমের অংশ হিসেবে আমি কাছ থেকে বিষয়টা দেখেছি। এখন আপনি যদি সুলুক সন্ধান করতে চান ব্যক্তি হিসেবে, তাদের পিছান্ট করলে তো কোনো লাভ নেই। মানে কম বেশি সবাই যারাই এই ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের এই ধরনের একটা অন্ধকার দিক আছে। এখন সিস্টেমটা এইরকম, কি করবেন আপনি? সোনার গহনা তো পড়তে হবে, আপনার আনুষ্ঠানিকভাবে কোণে সাজিয়ে দিতে হবে বিয়েতে। এখন আপনার স্ত্রী ধন বলে একটা বিষয় আছে হিন্দু কালচারে, মুসলিমরাও কোনো অংশে সেখান থেকে পিছিয়ে নেই। দুর্দিনের আপনার সম্বল, বাবা মা সেভাবে কন্যাকে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেন, 200 ভরি 300 ভরি 500 ভরি, আর আবার 24 ক্যারেট অ্যালয়ের পরিমাণ কতটুকু বা খাদ, সেই বিষয়টা নিয়েও অনেকের উৎকণ্ঠা আছে। 22 ক্যারেট বাঙালি ললনার পছন্দ নয়, 24 ক্যারেট হলে তিনি সন্তুষ্ট হন। এই যে বিষয়গুলো আপনার স্বাধীনতা অব্যবহিত কালে আমাদের ইমরান স্যার উইল বিয়ার মি আউট একটা চল আমরা চেষ্টাটা দেখেছিলাম এরকম, যারা বিশেষ করে বাম ধারা উজ্জীবিত ইয়াং ওমেন, তারা বেলি ফুলের গহনা দিয়ে বিয়ে করবার একটা ট্র্যাডিশন চালু করবার চেষ্টা করেছেন, সেটা কিন্তু মাঠে মারা গেছে। আপনার 75-এর কথা জি জি, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে না, সোনা তার যে আবেদন সেটি সেই আপনার মানসা মুসার যে ঐশ্বর্যের দিকে আমাদের নজর, কিংবা আপনার হায়দ্রাবাদের নিজামের ঐশ্বর্যের প্রতি যে নজর, সেটা আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এবং খেয়াল করে দেখেন, আমাদের 4 খলিফার 1 খলিফা খ্যাত নূর আলম সিদ্দিকী ভাই জীবদ্দশায় আমাকে বলেছিলেন তার এই ট্রেড সিক্রেটটা। 72 সনে তখনকার দিন অনেক টাকা, কিন্তু একদিনে তার 2 কোটি টাকা লাভ হয়েছিল, এবং এইটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি টাকার ব্যবসা শুরু করেন। খেয়াল করেন, মানি মার্কেটে তার ডেভেলপমেন্ট অনেক দিকে, তো ফলে টাইফয়েড। এবং তিনি একজন আপনার অন্য যে 3 খলিফা ছিলেন তাদের তুলনায় প্রথা বিপরীত অভিলক্ষে হেঁটেছেন। আওয়ামী লীগ যখন ভাগ হলো, তিনি আওয়ামী লীগ মিজানে যোগ দিলেন, এবং এই বাকশাল কায়েমের যে উদ্যোগ, সেটা যে কজন বিরোধিতা করেছিলেন তার মধ্যে তিনি ছিলেন অন্যতম। কারণ তিনি অনেকদিন থেকেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থাকার কারণে ডাউন টু আর্থ একজন ব্যক্তি ছিলেন। তো ফলে আপনার খোলামেলা অকপটে তিনি বিষয়টা শেয়ার করেছেন এবং অনুধাবন করেছেন। সেই জন্যই আপনার তার বিষয়টাও আমি উল্লেখ করলাম। এখন যারা ব্যবসা বাণিজ্য জগতের সঙ্গে যুক্ত, তারা অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি ডাউন টু আর্থ। তারা ঠিকই সুলুক সন্ধান বের করে ফেলেন যে কোন ব্যবসার
অন্ধিসন্ধি কি আছে, এবং যারা আইন মেনে কাজ করেন তারাও কিন্তু সে বিষয়টা মাথায় রাখেন। আপনার আদর্শিক কথাবার্তা, ইউটোপিয়ান ভাবনা চিন্তা, সেগুলো যদি সঙ্গে নিয়ে আপনি ব্যবসা করতে যান তাহলে কিন্তু লালবাতি জ্বলবে আপনার ব্যবসার, এতেও কোনো সন্দেহ নেই। আর স্পিড মানি বলে একটা বিষয় আছে, যেটা ইন্দোনেশিয়াতে প্রথম আমরা প্রচলন দেখি। আমাদের এখানে এরশাদ শাসনামলে এটা যারা অনুধাবন করতে দ্রুততার সঙ্গে সক্ষম হয়েছেন তারা প্রসপার করেছেন। আর যে কথাটি আপনার অনেকেই ইদানিং বলা বলি করছে যে 16 বছর ধরে যারা এই বিষয়টা অনুধাবন করতে সক্ষম হয়েছেন তারা পরিপুষ্টি অর্জন করেছেন। আর বর্তমানে এই 7-8 মাসে যারা ডাউন টু আর্থ তারাও কিন্তু এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই। তো ফলে আপনার যারা করে কমে খাওয়ার তারা ঠিকই খাচ্ছেন, খেয়েছেন এবং ভবিষ্যতেও খাবেন, এতে কোনো সন্দেহ নেই। আইন প্রণেতারা সবসময় আপনার এই রেইসে পিছিয়ে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ। জি স্যার, আপনি অনেকগুলা ইঙ্গিত করছেন স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা ইমরান ভাইয়ের কাছে যাব। ইমরান ভাইয়ের কাছে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা রিপোর্ট দেখালে মনে হয় আমার প্রশ্নটা করতে সুবিধা হতো। আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটা রিপোর্ট দেখাই আপনাদেরকে। আওয়ামী লীগকে সভা সমাবেশ করতে দিচ্ছেন না, এই জন্য আপনি শুধু অ্যামনেস্টি কেন, আরো অন্য অন্য যেই মানবাধিকার সংগঠনগুলো আছে তারা কিন্তু ক্ষিপ্ত। তো মোট আপনাদের 9টি সংগঠন। জি জি জি। তো এটা দেখেন, মানে আপনার মানে একটা জিনিস দেখেন, আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না, নিষিদ্ধ করলে ভিন্ন প্রশ্ন, নিষিদ্ধও করবেন না, তাদেরকে রাস্তাও নামতে দেবেন না, মানে এটা তো একটা থাকলোই। এবং আমি ইমরান ভাই আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, যদি আপনারা কেউ প্রমাণ করতে পারেন, আপনাদের কাছে কিভাবে বুঝাবো যে আপনাদের যেই মাহফুজ আছে না, মাহফুজ সে আন্দোলনের কোথাও কোনোভাবে যদি যুক্ত থাকে, আমি আবার বলি, কোথাও কোনোভাবে যুক্ত ছিল, এটা কেউ প্রমাণ করতে পারলে সেদিন থেকে আমরা সবাই হাতে চুরি পরে ঘুরে বেড়াবো। কারণ আমরা জানতাম কে কোথায় কোন জায়গায় আন্দোলন করবে। এটা আমাদেরও একটু, আমাদের ছোট মানুষ তো আমরা, আমাদের একটু প্ল্যান ছিল, আমরা একটু জানতাম তো কাহিনীগুলা কি হচ্ছে। তো এই মাহফুজকে আপনি নিয়ে উপদেষ্টা মন্ডলীর সদস্যতে বসাই দিয়েছেন, মানে এখানে কোনো অভিজ্ঞতার দরকার নাই, কিচ্ছু দরকার নাই, চেতনা, আপনাদের চেতনার সাথে মিললেই উপদেষ্টা। এইভাবে যদি দেশ চালায়, আর একজন সেনা প্রধান যার 40 বছরের এক্সপিরিয়েন্স, সে একজন নাবালক শিশুর সাথে ডিল করছে যার কোনো এক্সপিরিয়েন্সই নাই, এটা আমাকে এসে বোঝাচ্ছেন যে ও এই কথা বলছে, আর সেটা আমরা জনগণ মেনে নিচ্ছি। মানে দেশ কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? মানে আওয়ামী লীগকে বোঝাচ্ছে কি, আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ পরিবার বাদ দিয়ে অন্য অন্য যারা আছে তাদের নিয়ে করবে, দল গুছাবে, এটাও মেনে নিচ্ছে যে না না এরকম একটা আলোচনা হতে পারে। এটা তো মানে স্ববিরোধিতা কথাবার্তা। শেখ হাসিনা তো মানবেই না, আওয়ামী লীগের অন্য কেউ মানবে না, 100% মানুষ আওয়ামী লীগের এটা মানবে না, এটা বিশ্বাসও করে না। এই টাইপের গাঞ্জাখুরি কথাবার্তা নিয়ে একটা দল পরিচালনা করছেন, আর সেই দলের সাপোর্ট আপনারা, আমরা যারা সুশীল আছি তারা দিচ্ছি। মানে কি আপনারা আসলে কি চাচ্ছেন একটু বোঝায় বলেন ইমরান ভাই। ইমরান ভাই আপনাকে আনমিউট করে নেন, আপনি মিউট করা। ধন্যবাদ দাউদ ভাই, আপনি একটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তুলে ধরেছেন এখানে। কোশ্চেনটা অ্যাকচুয়ালি আমরা যেটা মাহফুজের ব্যাপারে বললেন, মাহফুজের ব্যাপারটা একটু বোধহয় আলাদা। আমি যতটুকু জানি, ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় যখন আমেরিকাতে যায়, ক্লিনটনের যে মানে একটা এনজিও বা সামথিং লাইক দ্যাট, একটা ট্রাস্টি বোর্ড আছে, সেখানে যখন পরিচয় করিয়ে দেয় তখন তাকে বলা হয়েছিল ইজ মানে পুরা যে মাস্টার মাইন্ড আর কি হলো সে। অ্যাকচুয়ালি যারা মাস্টার মাইন্ড অনেক সময় হয়তো তারা সিনে থাকে না, এরা বিহাইন্ড দ্য স্ক্রিন থাকে। যেমন আমাদের ছিল দাদা ভাই জাসদের, ওই যে পার্শ্বদের সিরাজুল আলম খান, তো এরকম কিছু মানুষ থাকে। মাহফুজকে তারা ওইভাবে হয়তো জানে, আমরা হয়তো জানি না। এই জন্য আমি মানে এটা আর কি এই ব্যাপারে ওইরকম ইয়া করতে পারবো না। তবে আমার কাছে মনে হয় এদের বালখিল্যতা এবার এদের সাবালকত্ব আসেনি। এরা যে সমস্ত কথাবার্তা বলে এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ,
এবং আমি তো বলবো আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার কিন্তু আপনি জানেন একটা বক্তব্য দিয়েছিল রাওয়াতে বসে, এবং সেটা সারা দেশে প্রচারিত হয় এবং মিডিয়ার কারণে সারা বিশ্বে প্রচারিত হয়, যেখানে বাঙালি বাংলাদেশি আছে। তো সেটাকে নিয়ে যে উনি ডক্টর ইউনূসকে শ্রদ্ধা ভরে কথা বলেনি বা সম্মান দিয়ে কথা বলেনি, ডক্টর ইউনূস বলেছে, এগুলি নিয়ে একেবারে দেখলাম খুবই লোকজনের উচ্চকণ্ঠ। কিন্তু যখন এই যে ওই দিন হাসনাত একটা বক্তব্য দিল, আর একটা হলো ওদের দুইজনই বক্তব্য দিল, তিনজনই শুনলাম। ডক্টর ইউনূসের একটা, উনি যখন বলছে যে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে তাদের বিচার হবে, তাদের আইনের আইন আনতে হবে, কিন্তু আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে আমরা এটা সাপোর্ট করি না, মানে নিষিদ্ধ করার ব্যাপারটা। এখন এটাও বলেছে যে আওয়ামী লীগ যা করেছে সেটাই যদি আমরা করি তাহলে তো আমরা আওয়ামী লীগের মতোই হয়ে গেলাম, হাসিনার মতো হয়ে গেলাম। এখন এরপরে আর কি বলবে? ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা, তার ক্যাবিনেটে দুইজন উপদেষ্টা তারা, এবং তারা হলো তার গ্র্যান্ডসন বা মানে নাতির বয়সী, এরকম আমাদের ছেলেদের বয়সী আর কি। তো এখন এ সমস্ত ছেলেপেলের যে কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে কথা বলেছে ওরা দুইজন, আমি দেখেছি এইটা এক ধরনের দাম্ভিকতা বা ওদের মনে হচ্ছে একগুঁয়েমি, এবং ওরা পরিবার থেকে এগুলো শেখেনি। আমি আশ্চর্য হয়ে গেছি। তারা ওই ডক্টর ইউনূসই বলতেছিল মাননীয় উপদেষ্টা বা একটু অন্যভাবে কথা বলে সমীহ করে, সেটার আমি কোনো গন্ধ দেখিনি। কারণ ওদের পছন্দ না হলে, ওদের মনের মতো না হলে ওরা যে কোনো কাউকে মানে লাঞ্ছিত করতে পারে কথা দ্বারা, অশালীন বাক্য দ্বারা, বা যেভাবেই হোক মুভমেন্ট দ্বারা। এটা তো ভয়ঙ্কর। এখন আপনি জানেন আমাদের সেনাবাহিনী প্রধান আসিফ, আমাদের যে ওয়াকার, হি ইজ এ জেন্টলম্যান। আপনার এটা বাংলাদেশ আর্মিতে আমি সবসময় বলি, হি ইজ জুনিয়র টু আস, আমাদের দুই ব্যাচ জুনিয়র, ছোট ভাই, 1 বছরের ছোট আমাদের আর্মিতে, সেনাবাহিনীতে। কিন্তু সে এইখান পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আত্মীয়, পলিটিক্যাল লিঙ্ক লাগে সেনাপ্রধান হতে হলে। এরকম পলিটিক্যাল লিঙ্ক সেনাপ্রধান শুধু না, মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল হতেই বোর্ডের যেগুলি, এগুলি একটা পলিটিক্যাল লাগে, ব্লেসিংস লাগে, বা একটা লিঙ্ক লাগে কম বেশি। এটা আমি মোটামুটি জানি, যেহেতু আমি চাকরি করেছি। এখন আমি ক্যান্টনমেন্টেই থাকি। আমরা আমাদের ছোট ভাই আত্মীয় স্বজন সেনাবাহিনীতে এখনো আছে। তো অনেক হাইলি কোয়ালিফাইড অফিসার, সোডা বার্নার, গোল্ড মেডেলিস্ট, তারা প্রমোশন পায়নি। যারা লেফটেন্যান্ট জেনারেল হওয়ার কথা, মেজর জেনারেল হওয়ার কথা, তারা ব্রিগেডিয়ার হিসাবে রিটায়ারমেন্টে চলে গেছে। তো এরকম অফিসার আছে। আবার আমি দেখছি যে অফিসার হয়তো হাইয়েস্ট লেফটেন্যান্ট কর্নেল হতো, তাকে দেখলাম মেজর জেনারেল হয়ে রিটায়ার করেছে। কারণ তার ব্যাকগ্রাউন্ড মানে ওই রকমের স্ট্রং, মানে পলিটিক্যাল লিঙ্ক খুব ভালো। তার এই ধরনের যে আমাদের যে তিনজন গিয়েছিল সেনা ভবনে, দেখেন আপনাদের আইএসপিআর কিন্তু আমাদের 2 দিন নীরব ছিল, কোনো কথা বলেনি। কারণ এ সমস্ত বালখিল্যতা যারা করে তাদের ব্যাপারে কথা বলাও একটা মানিজ্যতের ব্যাপারে ইম্পর্টেন্স পেয়ে যায়, হিরো হয়ে যায়। সেনাপ্রধানের বিরুদ্ধে বললে আমি হিরো হয়ে যাব আর কি, আই উইল বি কাউন্টার, মানে মানে সেনাপ্রধান, এরকম একটা ভাব। এখন ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার। এখনো তাদের ভিতরে ম্যাচুরিটি আসে নাই, মেন্টাল ম্যাচুরিটি আসবে হয়তো 40-এর নিচে। আমাদের নবীজি তো 40-এ নবুয়তি পেয়েছে, সুতরাং ওরা কি করে 27 বছরে এত বেশি পাকনা হয়ে যায়? তো এইটা আমার কাছে মানে আশ্চর্য লাগে। এবং এদের মধ্যে এমন একটা ভাব ঢুকেছে যে তারা মনে হয় বেশি বোঝে, বেশি জানে এই এই মানে আচার আচরণে। আপনি দেখেন এখন এরা কি খেলা খেলতেছে। জেনারেল ওয়াকার কিন্তু খোলামেলা ভাবে বলেছে প্রথম থেকেই যে ডিসেম্বরের ইলেকশন হবে, এবং এটা এইভাবে প্রস্তুতি নিচ্ছে। ডক্টর ইউনূসও একই কথা বলছে, এবং আরো অন্যান্যরাও বলছে, এবং বিএনপি আপনি জানেন এরা তড়িৎ ইলেকশন চাচ্ছে। এখন এই অবস্থায় সেনাপ্রধানের সুর, ডক্টর ইউনূসের সুর একই, এবং ইন্ডিয়াও চাচ্ছে তাড়াতাড়ি একটা ইলেকশন হোক, আওয়ামী লীগও চাচ্ছে তাড়াতাড়ি একটা ইলেকশন হোক। এখন এরা চাচ্ছে বিচার, এটা আমরাও বলি বিচার আগে হতে হবে। বিচার এবং মানে যেটা বিচারিক প্রক্রিয়া, এটা শুরু হয়ে গেছে অলরেডি, এবং মোটামুটি সব তথ্য কালেকশন করা হয়ে গেছে, তালিকা হয়ে গেছে। থিংস আর গোয়িং, থিংস আর অ্যাডভান্সিং। তো এটা নিয়ে তো আমাদের
এত বাড়াবাড়ি করার দরকার নাই। রাতারাতি তো আর আপনি কাউকে ফাঁসি দিতে পারবেন না। দ্যার ইজ এ সিস্টেম, দ্যার ইজ এ ট্রায়াল সিস্টেম। আপনার তো একটা আইনের মধ্যে দিয়ে যেতে হবে। শেখ হাসিনার মতো ধরে ফাঁসি দিয়ে দিলাম, যে আগেই বলে দিলাম শাহবাগ থেকে ওকে ফাঁসি দিতে হবে, ওকে যাবজ্জীবন, ওকে বেকসুর খালাস, এইরকম তো হতে পারে না। তো সুতরাং আমাদের যে হাসনাত বা আসিফ বা সার্জিস, এদের মধ্যে পার্থক্য আছে অবশ্য। তাদের এক একজনের মানে আমি দেখলাম উপলব্ধির মধ্যে পার্থক্য আছে, মানসিকতার কিছু পার্থক্য আমি দেখতে পেয়েছি। উন্নত মানসিকতা আছে, একটু ঘাটতিও আছে এদের মধ্যে। সেটা হলো, আপনি দেখেন সেনাপ্রধানের সাথে তারা দেখা করতে চেয়েছে। সেনাপ্রধানের যে এমএ থাকে, মিলিটারি অ্যাসিস্ট্যান্ট, একজন ব্রিগেডিয়ার, তো এখন তাকে টেলিফোন করেছে, তাকে এসএমএস করেছে, তারপর সেনাপ্রধান টাইম দিয়েছে সেনাভবনে আসলে ঠিক আছে। তারপর সেনাপ্রধান অফিসে ছিল, অন্য কাজ ছিল বলে সেরে তার বাসায় এসে তাদেরকে মানে সময় দিয়েছে, কথা বলেছে, সবকিছু করেছে। এবং এই ছেলে দেখেন, আপনি একটা স্টেটমেন্ট দিল, একটা ফেসবুকে দিল স্ট্যাটাস, যে এরকম সেনাপ্রধান চাচ্ছে যে এরকম ইনক্লুসিভ ইলেকশন এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। মানে এইভাবে একটা সে মেসেজ দিল, যেটা একটা সারা বাংলাদেশে একটা মানে বিশ্রী একটা পরিবেশ তৈরি করলো, একটা নাজুক পরিস্থিতি। এবং ঘোষণা দিল যে বাইতুল মোকাররম থেকে মসজিদে জুম্মার নামাজের পরে মিছিল বের হবে। সেনাপ্রধানের অপসারণ চেয়ে ব্লকারদেরও উস্কানি আছে, যেটা আপনি জানেন, পিনাকি ভট্টাচার্য, উনি তো ভাষা টাষা ঠিক আছে, অনেক তার কোয়ালিটি আছে, কিন্তু তার কিছু জিনিস হলো বাড়াবাড়ি, যেটা খুবই খারাপ, যেটা উস্কানিমূলক। এবং উনি তো সেফ জোনে, উনি তো ওখানে বসে, এখন উনি কি আসলে বাংলাদেশের পক্ষে কাজ করতেছে, নাকি আমাদেরকে এইভাবে আস্থায় নিয়ে ইন্ডিয়ার পক্ষে কাজ করতেছেন? আমার ডাউট। অস্থিতিশীল পরিবেশ কেন সে করতে চাবে? কারণ সেনাবাহিনী এবং আমাদের যারা ছাত্র বা জনতা, তাদের মধ্যে কেন ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে, এমন কিছু বলবে যাতে দুই দল দূরত্ব তৈরি হয় এবং তারা একটা কনফ্রন্টেশনে চলে যায়। এটা তো হতে পারে না। এটা তো কোনো সুনাগরিক, একজন বিবেকবান মানুষ, দেশপ্রেমিক কেউ চাইতে পারে না। আমাদের ৩২ নম্বর যখন ভাঙলো, আপনি জানেন ১০০০ থেকে ২০০০ ওখানে জনগণ ছিল, এবং এখানে সেনাবাহিনীর লোকজন গিয়েছে, তারা কিন্তু একটা ফায়ারও করে নাই, এবং যতটুকু সম্ভব সহনশীলতা দেখিয়েছে। এই সেনাবাহিনী গুলি করবে না, এটা আপনাদের জেনারেল ওয়াকার এটা বলেছে শেখ হাসিনার সময়, এবং সেটা সে এখনো মেনটেন করেছে। তারপরও কেউ আতঙ্কে বা কেউ সেলফ ডিফেন্সের জন্য হয়তো করেছে, দুই একটা ঘটনা ঘটে নাই, আমি তা বলবো না। কিন্তু সেনাবাহিনীর যে প্রধান, উনি তো আর মাঠে থাকেন না, উনি তো ওনার অফিসে থাকেন, বা উনি যেখানেই থাকেন সেখান থেকে বক্তব্যটা দেন। মাঠে কিন্তু ভুল হয়, আমরা আবেগতাড়িত হই, আমরাও সেন্টিমেন্টাল হই। আমাদের সময় একজন সৈনিককে গুলি লাগলো, আমরা কিন্তু তখন এটা কিছু মানি না। আমার সৈনিক যখন গুলি খেলো, আমার সৈনিককে যখন ইউনিফর্ম পরে আওয়ামী লীগের আমলে, আপনার মনে আছে শাহবাগে তার লাথি মারতেছে ছাত্রলীগের পোলাপানরা ঢাকা ইউনিভার্সিটির, ক্যান ইউ টলারেট দিস? এইটা সহ্য করা যাবে নাকি? ইউনিফর্মে পরে এত বড় সাহস কোত্থেকে হয়? তাহলে এরা কি এদেশের নাগরিক? এরা কি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা আছে? এরা কি দেশের প্রতি শ্রদ্ধা আছে? এই জন্য আমি বলবো যে ভাই, আমি একটু বলি, কারণটা হলো এটা হলো যে আমি বারবার বলেছি, আমাদের কিছু অফিসারও আছে যারা গুম খুনের সাথে জড়িত ছিল, তারা এখন দেশের বাইরে, এবং তারা 111-এর সময় জড়িত ছিল। এই মঈন আহমেদ, যা আওয়ামী লীগের নাকি 111 নাকি আওয়ামী লীগের ফসল, তা এখন সেই মঈন আহমেদ কিন্তু শেখ হাসিনার আমলে এই দেশে আসতে পারেনি। দেখেন, এরকম অনেক ঘটনা আছে। আমি আরো নাম বলতে চাই না, আমার অনেক ছোট ভাইরা আছে যারা বক্তব্য দেয় সেনাবাহিনীর বিরুদ্ধে, মানে সেনা প্রধানের বিরুদ্ধে। আরে সেনা প্রধান একজন, উনি একজন প্রতিষ্ঠান, উনি একটা প্রতিষ্ঠান। আর আজিজ আর যেটা শফিউদ্দিন, সে আর ওয়াকার এক না। আমরা ওয়াকার সম্পর্কে জানি, ওয়াকারের ব্যাপারে কেউ কোনো চাক্ষুষ প্রমাণ দিতে পারবে না যেন ওয়াকারের ব্যাপারে সে কোথাও কোনো মনিটরিতে ইনভলভমেন্ট আছে, কোনো মরালটার পিছনে তার কোনো কিছু আছে, বা তার কোনো ভাইসেস আছে। এখন সে একটা সাদামাটা সিম্পল কাইন্ড হার্টেড ম্যান। সে চায় পিচ, সে চায় ব্যালেন্স করে চলতে, যাতে আমরা একটা অরাজকতার মধ্যে না যাই, অ্যানার্কির মধ্যে না যাই। এই কিলিং, এই গণপিটুনি, এই মব লিঞ্চিং, মব জাস্টিস, দিস ইজ নট ফেয়ার। এটা বিশ্বের অন্যদের কাছে আমাদেরকে একটা খারাপ দেশ সম্পর্কে খারাপ মেসেজ দেয়। এটা তো আমাদের মনে রাখতে হবে। তো এখন উনি লাস্টে বলেছে যে দেখো, আমি 40 বছর, আমি কিন্তু আই আন্ডারস্ট্যান্ড বেটার, আমার চাকরির বয়সও তোমাদের হয়নি। তো সেটাকে কিভাবে টুইস্ট করে সেই কথাটা বলে, হোয়াট অ্যান এনভায়রনমেন্ট দ্যাট গাই মেড,
আই ক্যানট থিঙ্ক এইগুলি দিয়ে কি রাজনীতি হবে। এখন এরা চাচ্ছে কি, যাতে তাদের পার্টি অর্গানাইজ করতে পারে, ইলেকশন আরো পিছায় এবং ওরাও দুইজন উপদেষ্টা হিসাবে থাকতে পারে, এবং এর মধ্যে অনেক ইনভলভ আছে। এখন আপনি বিএনপি চাচ্ছে একটা, ওরা চাচ্ছে আর একটা, তো একটা কেওয়াস এন্ড কনফিউশন। এইটা তো ইন্ডিয়া চাচ্ছে। ইন্ডিয়া মিথ্যা তথ্য দিচ্ছে তাদের টিভির মাধ্যমে যে ফোর্স মুভ করছে অমুক ক্যান্টনমেন্ট থেকে আসতেছে, তো ওয়াকারের মানে মার্শাল্লাহ জারি করবে। তো তারপরে আর কিএমজির বিরুদ্ধে ফয়েজের সম্পর্কে কথা বলে, আই নো ফয়েজ পার্সোনালি, আমার সাথে ফয়েজের সাথে 2 মাস আগেও দেখা হয়েছে। হি কেম টু সি মি ইন দি সেম এজ। তো আমি লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে চিনি, সেকেন্ড লেফটেন্যান্টে আমি দেখেছি। এখন হি ইজ এ ভেরি নাইস ম্যান, ও অন্য টাইপের ছেলে এবং খুবই ব্রিলিয়ান্ট। তার করছে সে শর্ট অফ অনার। তারপরে লেফটেন্যান্ট জেনারেল মাইনু, সে তার করছে শর্ট অফ অনার। অল জেন্টলম্যান, অল হাইলি প্রফেশনাল, অল আর লয়াল টু দি নেশন, অল আর লয়াল টু দি কান্ট্রি। সুতরাং এই সমস্ত অরাজকতা তৈরি করে, প্রোপাগান্ডা তৈরি করে, এই যে আমার একটু স্বার্থের জন্য সমন্বয়করা চাঁদাবাজি করতেছে, অনেক সমন্বয়করা অনেক টাকা পয়সা হয়েছে, তারা বিয়ে করতেছে, তারা চিকিৎসা কনফার্ম করতে পারতেছে না আমাদের আহতদের যারা পঙ্গু হয়েছে, অথচ তারা দামি গাড়ি নিয়ে ঘুরে তারা পার্টি গঠন করতেছে। আরে ওগুলি তারা নিশ্চিত কর, ওই একটু কিছু আইওয়াশ করে দেখায়, বাকিটা ওদের ওইরকম নাই। দে আর নট ডিপুটেড লাইক দ্যাট। তা আমি নাহিদের ব্যাপারে কিছু বলবো না। নাহিদের প্রতি আমার এখন যথেষ্ট মানে ভালো ইমপ্রেশন। আমরা যাই দেখেছি, এই যে পথ ছেড়ে চলে আসছে, ওরা দুইজন তো পারেনি। ওরা দুইজনও বুঝতাম, যদি পদত্যাগ করে চলে আসতো ফিল্ডে বুঝতাম। হ্যাঁ, আমি এটা সাপোর্ট করি না, ওরা সবাই চলে আসুক, কারণ ইয়াং জেনারেশন দরকার আছে। ওদেরকে আমাদের তৈরি করতে হবে ভবিষ্যতের জন্য, কারণ এরাই দেশ চালাবে। এবং ডক্টর ইউনূসের সাথে এদের থাকা দরকার। এবং নাহিদ বা যারা এখন বাইরে আছে মাঠে, তাদের নিরাপত্তার জন্য ভাই প্রশাসন থেকে থাকতে হবে। জি ভাই, জি, আমরা আপনার কাছে আবার আসবো। ইমরান ভাই, আপনি যে কথা বলছেন খুব ভালো কথা, কিন্তু আপনাকে একটু অ্যাড করে দিই। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে বলতেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। কই, ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে বড় বড় ইউটিউবাররা কেউ তো কথা বলেনি। তারপরে আসিফ মানে সেনাপ্রধান বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আমি ধরে নিলাম বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। আবার সেনাপ্রধানের নামে সেই ইউটিউবার, বড় বড় ইউটিউবার বলছে কি যে তিনি সেনাপ্রধান ডক্টর ইউনূসের কথা শোনেননি। কিন্তু আমি আসিফকে কোট করে বলছি, উনি বলছেন যে ডক্টর ইউনূস যা বলুক আর না বলুক, উনি যা বলছেন সেটা বাইবেল না। ডিসেম্বরে ইলেকশন, ডক্টর ইউনূস বললেও এটা যদি প্রয়োজন হয় আরো পিছাবে। তো উনিও তো ডক্টর ইউনূসের কথার এগেনস্টে গেছেন। কই, এই বিষয়ে তো বড় বড় ইউটিউবাররা কেউ কথা বলে না। আমি আরেকটা জিনিস বলে দিই, প্রথম আলো নিয়ে অনেক চুলকানি সবার। প্রথম আলো ঠিক আছে, খারাপ, অনেক খারাপ, মানছি, প্রথম আলো অনেক খারাপ। প্রথম আলোতে কেউ কোনো কিছু লিখলে তার বিরুদ্ধে কথা বলবে, কিন্তু প্রথম আলোতে যখন আসিফ এর একটা পোস্ট ছাপানো হলো, তখন তো আর কেউ কথা বলবে না। এসব বিষয়ে আপনি কথা বলবেন। আমরা আগে কয়েকজনের প্রশ্ন নিয়ে আসি। জাহিদ ভাই। জি ভাই, আপনি যে মামুন ভাইকে দেন, সে আগে আসছে আমার আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মামুন ভাই। হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দাউদ ভাই, আপনাকে ধন্যবাদ নেওয়ার জন্য। মেজর স্যারকে সালাম দিচ্ছি। হ্যাঁ, একটা কথা আমি স্পষ্ট করি, একটু বলি যে সেনাবাহিনী তো হচ্ছে আমাদের একটা স্পর্শকাতর বিষয়। সেনাবাহিনী আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা তো আমরা জানি। 1991 সালে তাদের ভূমিকার কথা আমরা জানি। যদি 24-এর আন্দোলনের কথা চিন্তা করেন, তাদের ভূমিকাও গভীর ছিল। যদি 24-এ তাদের জনগণের প্রতি ভালোবাসা, রাষ্ট্রের প্রতি প্রেম না থাকতো, আমার মনে হয় যে ছাত্র সমন্বয়ক বা জনতারা এদেশকে স্বাধীন করতে পারতো না। আমরা যে নব্য স্বাধীনতা বলি, এটা আমরা পাইতাম না। সেই সেনাবাহিনীকে নিয়ে যতক্ষণ পর্যন্ত একটা সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতি না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্তব্য করতে পারি না। সেনাবাহিনীকে ভাই আমরা উস্কে দিতে পারি না। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান, স্যার থেকেই বলেছেন। ব্যক্তিগত কিছু মানুষ কিছু বলে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। সেনাবাহিনীকে নিয়ে আমার মনে হয় কোনো প্রকার বিতর্ক করা ঠিক নয়। বরং আমি ছাত্র সমন্বয়ক নিয়ে একটু কথা বলতে চাই, যে ছাত্র সমন্বয়কেরা তাদের অল্প বয়সের কারণে একটা তারা প্রতিবাদ করতে পেরেছিল। আবার অল্প বয়সে দাউদ ভাই অনেকে খারাপ পথেও যেতে পারে। এই বয়সটা এমন একটা জিনিস, আপনি অল্প বয়সে যেমন প্রতিবাদী হতে পারবেন, এবং সুযোগ পেলে এই অল্প বয়সে আপনি আবার অপরাধীও হয়ে যেতে পারেন। আমার মনে হয় ছাত্র সমন্বয়করা
5 জুলাই এর আগে যে ভূমিকা ছিল এটা ছিল অত্যন্ত পরিষ্কার, এটা দেশের মানুষের জন্য ভালো ছিল, দেশের জন্য ভালো ছিল। এবং পরে তাদের ভূমিকাগুলো আমি ভালো মনে করিনি। কিসের দরকার ছিল তাদের একটা দল গঠন করবার রে ভাই? আমার মনে হয় না তাদের দল গঠন করবার দরকার ছিল, বরং তারা ঐক্যজোটের মাধ্যমে সরকারকে, সারা বাংলাদেশের যে রাজনীতিবিদ গুলো আছে তাদেরকে কঠোর হস্তে দমন করতে পারতেন। সে জায়গা থেকে যারা দূরে সরে আসছে, আমার তাদের প্রতি আর কোনো সহানুভূতি, কোনো ভালোবাসা নাই। এখন যে ভালোবাসাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের প্রতি। আমরা সদা সর্বদা দেশের জন্য কথা বলছিলাম। দাউদ ভাই, আপনি নিজেও দেশের জন্য কথা বলছিলেন। কাজেই আমরা এই বিশৃঙ্খলা চাই না। সেনাবাহিনী আমাদের দেশের গর্ব, তাদের সম্পর্কে বিতর্কিত কোনো আলোচনা হোক এটা আমরা চাই না। আমরা ব্যালেন্স বজায় রাখবার জন্য সেনাবাহিনীকে সহনশীল হওয়ার আহ্বান জানাবো। আমাদের ছাত্র সমাজকে এই সময় আমি কিছু মনে করি না, তাদেরকে আমি স্বার্থপর মনে করি। বরং যারা মারা গিয়েছে ভাই, দাউদ ভাই, যারা মারা গিয়েছে মুগ্ধ, যারা মারা গেছে আবু সাইয়েদ, তারা চিরস্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ সবাইকে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। জাহিদ ভাই, আপনার প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু আমার ইমরান ভাইয়ের একটু কিছু বলতে চাই। ইমরান ভাই, জি আপনারা বলেন। তো সেই শুরু থেকে যুদ্ধ তো করতেছেন, এই যে অনলাইনে আইসা আপনারা যেমন দেখতেছি তেমনই, সুখারও নাই মোটাও হার নাই। আর এখন 6 মাস না হইতে যে উপদেষ্টা গুলা গেছে, এক একজনের মানে শরীর থেকে এমন তেল বাইর হইতেছে, মানে এমন এমন মানে চেহারাই চেঞ্জ হয়ে গেছে তাদের। আচ্ছা, আপনাদের কাছে আমি একটু বলতে চাই, সেটা হলো দেখেন, এই 3 জন ছাত্রই কি শুধু পুরা 24-এ আন্দোলনটা করছে? 3 জন ছাত্র পুরো দেশ স্বাধীন করে ফেললো? আর মানুষ কি করছিল? গড়ায় ঘাস কাটছে। যারা এখন পর্যন্ত হসপিটালে আছে তারা কি করছে? আপনি এই যে নাহিদের কথা বললেন, নাহিদ যে এখন আবার রাজনৈতিক দলগুলা করতেছে, ও যে 6 মাস ছিল, কয়জনেরকে চিকিৎসার জন্য অনেক টাকা দিছে, যে এখনো যে আমার ছাত্র ভাইরা হসপিটালে আছে বা অনেক জনতর হসপিটালে আছে, ওইটার জন্য কি এমন কাজটা করছে? এখনকার যে দেখেন না যে রাস্তাঘাটে এখন ছাত্ররা ওদেরকে ধরে মারতে চায়, 2 দিন পরে টোকাইরা ওদেরকে মারবে। কারণ জানেন এগুলো হলো যে কি বলে কার্মা। আপনি যেমন করবেন আল্লাহ দুনিয়া তো দিবে, আখেরাতও দিবে। তারপর আপনি দেখেন মানে এত এত কিছু হয়ে যেতেছে, আর কোনটা রেখে কোনটা বলবো। দেখেন এই যে এই উপদেষ্টারা যে 6 মাস 7 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আওয়ামী লীগদের থেকে টাকা পয়সা নিতেছে আর বলতেছে, খালি ভাষণ দিতেছে, আওয়ামী লীগকে আমরা যেখানে পাবো সেটা করব, এটা করব, একদম পুরা উল্টায় ফেলবে। কিন্তু তাদের থেকে আবার টাকা পয়সা নিয়ে তাদেরকে আবার এক একজনকে পাঠায় দিতেছে। তারপরে দেখেন আমরা অনেক সময় সেই শুরু থেকে বলতেছিলাম যে স্বাধীন যেহেতু হয়ে গেছে, ইমরান ভাই আপনার খেয়াল আছে কিনা, আমরা বলছিলাম যে ডিবি হারুন কই, ও ও ও ও ও গেল কোথায়? ও না একদম সবার সামনে ও না মানে ছাত্রদেরকে মারলো, জনতাকে গুলি করলো, তারপরে যে বিপ্লব পালাইলো কিভাবে? তো সমন্বয়ক আপনারা এখন এত কিছু করতেছেন, মানে আসল কাজের সময় তো আপনাদেরকে দেখি না। এইসব বুকচুত বাদ দিয়া তারপরে যে মাহফুজে যে আপনি দাউদ ভাই সুন্দর কথা বললেন যে কোথাও তো আর দেখি নাই, আমরা আসলে তো কোথাও দেখি নাই, ও মাস্টার মাইন্ড হয়ে গেছে। তাই ইমরান ভাই, আমি শুধু বলতে চাই আপনারা কি করলেন এত বছর? যত মানুষ কত মানুষের যে গুম হয়ে অত্যাচার হইলো, যে 17 বছর যে অত্যাচার জুলুম নির্যাতন সহ্য করছে, আওয়ামী লীগের লোকজন এখন কিভাবে সরকারের ইয়াতে আছে? অনেক কি শিক্ষিত লোক ছিল না? অনেক আর্মি পার্সন ছিল না? অনেক লয়ার ছিল না? অনেক বিচারপতিরা ছিল না? তাদেরকে তো বিদেশি পাঠাই দিছে আওয়ামী লীগের সময়, তাই না? দেশ ছাড়তে হয়েছে, তাদেরকে বসানো যেত না? তা আমগো কি যে দাউদ একটা সুন্দর বলে না যে আমাদেরকে মনে করে, আসলে আমরা ওইটাই মনে হয়, কারণ আমাদের ওইটাই মনে করে, আর মানুষ নাই। এই যে ওনারা যে এক একজনের উদাহরণ দেখায় যে আমরা ভালো মানুষ কোথায় পাবো, সবই তো আওয়ামী লীগ। তাই যারা ওই যে 16 বছর 17 বছর যে গুম হয়ে জেলে ছিল, তারা কি আওয়ামী লীগ ছিল? তাদের ভিতরে ভালো লোক ছিল না? তাদেরকে বসানো যায় না? এখনো তো আওয়ামী লীগে বসা রাখছেন। কেন কথা বলতে চাই না ভাই, এই মনের দুঃখে, কারণ এগুলো জীবনে ভালো হইব না, এই টাকার কাছে বিক্রি হয়ে গেছে অলরেডি। জি জি জি, জাহিদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আব্দুর রহিম ভাই, আপনার ক্যামেরাটা একটু অন করেন। আব্দুর রহিম ভাই।
ক্যামেরা অন করতে পারতেছি না দাউদ ভাই, আমি এমনিতে জি জি বলি। বলেন বলেন। এখানে ইমরান ভাই আছে, আমার মনে হয় আপনার আজকে যে সাবজেক্টটা রাখছেন এই সাবজেক্টটা নিয়ে ইমরান ভাই ডিটেলস বলতে পারবে। আমি শুধু আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই এবং ইমরান ভাইকেও ব্যাপারটা স্মরণ করিয়ে দিই, জানা আছে কিনা। ভারতে যখন নরেন্দ্র মোদী প্রথম ক্ষমতায় আসে 2014 সনে, উনি আসার পরেই কংগ্রেস এবং সিপিএম টিপিএম এদের দুর্নীতি বন্ধ করার জন্য ভারতের যত 1000 টাকার নোট এবং 500 টাকার নোট যা ছিল সকল নোট গুলাকে বাতিল করছে। আর বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট হাসিনার সরকার গাজীপুরের টাকশালকে আরামবাগের প্রেসের মতো মনে করে এখান থেকে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রচুর টাকা প্রিন্ট করছে। যে টাকাগুলা অনেকগুলা টাকা নিয়ে তারা কলকাতাতে চলে গেছে, ইন্ডিয়া চলে গেছে, যার প্রমাণ আমাদের ওই কালামানিক, বিচারপতি কালামানিক, সে অলরেডি টাকা সহ ধরা পড়ছে। তারপরে যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাকি সেক্রেটারি ছিল ইসাক আলী খান পান্না, যে মারা গেছে, তার অনেক টাকা সহ সেখানে ধরা পড়ছে। তার নগদ বাংলাদেশি টাকা নিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ এই যে সেনাবাহিনীর সাইফুল সাহেবের বাসা থেকে 2 কোটি 2.5 কোটি টাকা উদ্ধার করা হলো। আমার জানা মতে, আমার মনে হয় বাংলাদেশে এখন 500 এবং 1000 টাকার প্রচুর নোট বিভিন্ন বাসা বাড়ি, বিভিন্ন মাটির নিচে, মাটির উপরে। আর আমি জানি না এটা কিনা বলে দাউদ ভাই, আপনি কখনো কলকাতায় গেছেন কিনা। কলকাতায় কিন্তু মুদির দোকান এবং বিভিন্ন বাজারে বাংলাদেশে কারেন্সি কিন্তু এক্সচেঞ্জ হয়। ঠিক বাংলাদেশের দোকানে আমরা যেভাবে কারেন্সি গুলো ব্যবহার করি, কলকাতা এবং বাংলাদেশের আশেপাশে যে প্রদেশগুলো আছে ওইগুলো এবং নেপালে এটা ঠিক এইভাবে ব্যবহৃত, এটা এক্সচেঞ্জ করতে হয় না। তা আমি বলবো, আমি একটু অন্য একটা কাজে ব্যস্ত আছি, আমি ইমরান ভাইয়ের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং ওনাকে অত্যন্ত 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 রিকোয়েস্ট করব, কি কারণে আমাদের 500 এবং 1000 টাকার নোট গুলা এখন ইমার্জেন্সি ভাবে বাতিল করা দরকার এবং এগুলাকে বাতিল করে হয় নতুন করে নতুন নোট ছাপানো হোক, নতুবা অন্য ছোট কারেন্সির নোট গুলাকে বাড়ানো হোক। আর আমরা অত্যন্ত আনন্দিত যে ডক্টর ইউনূস স্যার আসার পরে যেভাবে আমাদের মূল্যস্ফীতি হ্রাস পেয়েছে, মানে আমাদের দ্রব্য মূল্য আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আসছে। আমার মনে হয় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপটে 500 এবং 1000 টাকার নোটটা প্রয়োজনীয়তা তেমন একটা নাই। আর বাংলাদেশে এখন আস্তে আস্তে ক্যাশলেস ট্রানজাকশন শুরু হচ্ছে, যেমন আপনার বিকাশ অ্যাপ, নগদ অ্যাপ, আরো বিভিন্ন ভাবে। তা আমি ইমরান ভাইকে বলবো, আপনি আজকে একটু এটা জোরালো ভাবে একটু হাইলাইট করেন। পাশাপাশি ইমরান ভাইকে আমি আরো রিকোয়েস্ট করব, যখন রাওয়াতে কোনো প্রোগ্রাম হবে তখন আপনার রাওয়াতে এই ব্যাপারটা আলাপ করবেন, আপনার যত জায়গা আছে তত জায়গা আলাপ করবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি 500 এবং 1000 টাকার নোট গুলাকে যদি এখন বাজেয়াপ্ত করা হয়, বাজেয়াপ্ত তো না, 5 দিন বা 7 দিন সময় দিয়ে দিবে, যে 5 দিন বা 7 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে ব্যাংকে জমা দিয়ে তারা এক্সচেঞ্জ করে নিবে। তো যাদের টাকাটা অবৈধ, যারা টাকাটা পাচার করেছে, যারা টাকাটা লুকিয়ে রাখছে, তারা তো আর এগুলো নিয়ে ব্যাংকে আসবে না। তখন আমার মনে হচ্ছে আমাদের যে এখন সন্ত্রাস যেগুলো হচ্ছে এগুলো অনেকাংশে কমে যাবে, কারণ তখন তো আর লেনদেন করতে পারবে না। তো আমি ইমরান ভাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনি রাওয়া বা আপনার যত সোসাইটি আছে, যত জায়গা আছে, সব জায়গায় এবং এখানেও আপনি এই ব্যাপারে একটু বিস্তারিত বলেন। আমি আজকে একটা অন্য কাজে বিজি আছি বিদায় আমি বিস্তারিত আলাপ করতে পারলাম না। আসসালামু আলাইকুম দাউদ ভাই। শুধু জি ভাই, আমরা হচ্ছে ওই বিষয় নিয়ে কথা বলবো, আমরা ওই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই। ইমরান ভাই, আপনার কাছে আমাদের বিষয় হচ্ছে, আপনি যে মাহফুজের কথা বলছেন, মাস্টার মাইন্ড সে তলে তলে অনেক কাজ করছে, এটা আসলে সেটা না। আপনার আন্দোলন যেটা, যদি এই আন্দোলনের ফলাফল যদি বলতেন, এই আন্দোলন গণ অভ্যর্থন, সাধারণ জনগণ সবাই অংশীদার, তখন প্রতিটা মানুষ এটাকে অন্য লেভেলে দেখতো। যেমন স্বাধীনতা মুক্তিযুদ্ধে যুদ্ধ হওয়ার পরে একটা পক্ষ, শুধু শেখ মুজিব একাই সবকিছু ফল ভোগ করার ট্রাই করছিলেন। আর এই আন্দোলন যে মাস্টার মাইন্ড বানানোর প্রচেষ্টা, এটা করে, এটা দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সরাসরি আন্দোলনে ছিলেন না, তাকে আমরা সবাই রেসপেক্ট করি, তিনি জ্ঞানী মানুষ বলে, তাকে, তার একটা ইন্টারন্যাশনাল পাওয়ার আছে, এই জন্য আমরা রেসপেক্ট করি। কিন্তু তিনি আন্দোলনে ছিলেন না। তিনি আন্দোলনে না থাকার পরে তার যে সচিব ছিল, এই সচিবরা তাকে মিসগাইড করছিল, মিসগাইড করে তিনি একটা মাস্টার মাইন্ড বানাইছিলেন। আর এর পিছনে অন্যান্য সংস্থা, আমি আবার রিপিট করি, অন্য সংস্থা জড়িত ছিল, যে কারণে মাহফুজকে মাস্টার মাইন্ড বানানো হয়েছিল, যেটা বাংলাদেশের এগেনস্টে কাজ করছে। সেই পক্ষটা, সেটা বাংলাদেশের পক্ষের কোনো শক্তি না।
দেখেন আপনারা যদি এইভাবে এই যে শিশু উপদেষ্টা এখনো যদি সজাগ না হন, এই যে টাকাগুলা যদি না উইথড্র করেন, সেনাবাহিনীকে যদি অপমান করেন, দেখেন আপনি যদি সেনাবাহিনীকে এখন যদি ভেঙে দিতে পারেন, যে পাওয়ারটা আছে সেনাবাহিনীর যে মনোবল আছে, এটা ভেঙে দিতে পারলে বাংলাদেশ শেষ, পুলিশ শেষ, র্যাব শেষ, এখন আছে শুধু সেনাবাহিনী। এটাকেও ভাঙার ট্রাই করছে কোনো একটা পক্ষ, তারা বাইরের কোন রাষ্ট্রের টাকা খেয়ে এইসব কাজ করছে বলে আমাদের কাছে তথ্য আছে বলে আমরা বলছি। আপনারা ঘুরে দাঁড়ান, আপনাদের সেনাবাহিনী ঘুরে দাঁড়ান, যারা এগুলা বলবে তাদেরকে আগে জেলে আনেন। এবং পুলিশ, আমাদের আওয়ামী লীগ সম্পর্কে বলবো, আওয়ামী লীগকে যদি একটু, আওয়ামী লীগকে যে রিকোয়েস্ট করা হয়েছে এগুলা সব ফাও। জি ইমরান ভাই, আপনার শেষ বক্তব্য। যে আসলে ভাই আপনি যেটা বলেছেন এটা আসলে আমিও যে ডক্টর ইউনূসের যে পরিচিতি তাকে করিয়ে দিয়েছিল ওইটার মানে কারণে আমি কথাটা বলছি। আমিও তাকে অন গ্রাউন্ডে বা কোথাও ওইভাবে দেখিনি, এবং এখন ব্রেন চাইল্ড কার সেটা আমরা ঠিক জানি না, তবে ওরা অনেক মানে এটা অনেকেই ছিল, সবাই তো আর নিজেকে প্রচার করে না, ক্রেডিট সবাই নেয় না। আর যারা আসল হিরো তারা কিন্তু মানে ধরেন আমাদের জাতীয় বাংলাদেশের ইতিহাসে আমার কাছে সবচেয়ে নির্লোভী একজন বড় দেশপ্রেমিক ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সর্বজন শ্রদ্ধ। আমি এই মানুষটা কখনো লোভ লালসা তাকে স্পর্শ করতে পারিনি। উনি নিজে পাক করে খেত, সন্তোষে ওনার বাড়ি আমি গিয়েছি, উনি ছোট্ট একটা পাতিলে ভাত পাক করে নিজে খেত। ঠিক আছে, তো এই হলো একজন নেতা, এরা হলো দেশপ্রেমিক। তো এখন আপনি জানেন সে তার তো কত আন্দোলন, সে সারা জীবনে আন্দোলন, এবং তাকেই শেখ মুজিব আমাদের বঙ্গবন্ধু তাকে নজরবন্দি করেছিল এবং তাকে অনেক অপমান করেছিল, হি ওয়াজ নট অনার্ড। অথচ তারা ছিল এই শেখ মুজিব তৈরির পিছনে কারিগর, এরাই শেখ মুজিবকে তৈরি করেছিল এক সময়। যাই হোক, এই ধরনের অনেক কিছু আছে। তো আমি যেটা মনে করি, আমার ভাই যেটা বলল যে ওই যে জাহিদ আমার ভাই, সে একটা প্রশ্ন করেছে যে আমরা পরিবর্তন চেহারা হয়নি বা ইসের হয়নি, অনেকের হয়েছে, এটা হয় কি ভাই? অ্যাকচুয়ালি আপনি মানে কোন মানসিকতা নিয়ে মানে বড় হয়েছেন, কোন ব্যাকগ্রাউন্ডে, আপনার বাবা মা কি শিখিয়েছে, আপনার ফ্যামিলি আত্মীয় স্বজন, আপনি কোন পরিমণ্ডলে বড় হয়েছেন, একটা ব্যাপার। ভালোবাসা, দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা তো আমাদের হওয়াটাই স্বাভাবিক। আর যারা আমাদের ধরেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত থেকে আসে, এরাই তো বাংলাদেশকে নেতৃত্ব দেয়, সেটা আমলা বলেন, রাজনীতিবিদ বলেন। এদের আপনার দুই জেনারেশন, এক জেনারেশন পিছনে গেলেই দেখবেন এদের বাবারাও সাধারণ ঘরের থেকে আসে। শেখ মুজিবের বাবা ছিল একজন পেশকার, ঠিক আছে। এখন আপনি বলেন তো, এখন আপনি ব্যারিস্টার পার্থ, নাদির রহমান মঞ্জুর ছেলে, একটু ভালো ব্যাকগ্রাউন্ডের ফ্যামিলি, এরা ধরেন এরকম হাতে গোনা কিছু ফ্যামিলি আপনি পাবেন, আমি যতটুকু আপনি বলতে পারি। এছাড়া এই একে খান ফ্যামিলি, এছাড়া সবই কিন্তু নিম্নবিত্ত মধ্যবিত্ত, ঠিক আছে। এখন আপনি কেউ রাজনীতিতে আসছে, কেউ ব্যবসায় আসছে, কেউ আমলা হয়েছে, তো ভাগ্য গুণে, মেধার কারণে বা বিভিন্ন কৌশলে বা চাটুকারিতা করে বা নিজের যোগ্যতায় উপরে গেছে। এখন যে আমলাদের ক্যারেক্টার আমি আপনাকে বলতে পারি, যেমন আসাফউদ্দৌলার মতো আমলা তো আমরা দেখি না, আকবর আলী খানের মতো আমলা আমরা দেখি না, কেরামত আলী সাহেব ছিল পটুয়াখালীর আমাদের, ওনার মতো আমলা আমরা দেখি না, ক্যাবিনেট সেক্রেটারি ছিল। এখন আমলাগুলিও তো কামলা টাইপের। এখন আপনি এদেরকে যে মানে শ্রদ্ধা করব, বা এই যে তৌহিদ যারা বাচ্চাগুলি, যে শিশু আমাদের যেটা, বা কিশোর যে উপদেষ্টা, এরা তো ছড়ি ঘুরানোর চেষ্টা করতেছে কেন? কারণ ওরা জানে এদের দুর্বলতা আছে, ওদের নারী নক্ষত্র জানে, ওদের ভাইসেস গুলি জানে, ওদের কে কোন আওয়ামী লীগের ব্যানারের কাজ করছে, কে কোন কারণে বরখাস্ত হয়েছিল, সাসপেন্ড হয়েছিল, ওএসডি হয়েছিল। এখন যত ওএসডি হয়েছে ওই হাসিনার আমলে বা আগে, তারাও বলে আমরা বঞ্চিত, আমরা মানে হাসিনার স্বৈরাচারের শিকার। অ্যাকচুয়ালি এগুলি অনেক কিছু এখন ভাওতাবাজি, এই রেকর্ডগুলি কেউ দেখে না। আর যেটা বললেন, বাংলাদেশ সেনাবাহিনী হলো আপনার শুধু স্পর্শকাতর না, এটা হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় স্তম্ভ, শক্তিশালী স্তম্ভ, এটা হলো শেষ। এবং শুধু আমার ভাই একজন বলেছে যে ৭১-এ
71 শুধু না, 71, 90 এবং 24-এও সেনাবাহিনী যে যত অপব্যাখ্যা করুক, নেতিবাচক ভাবে তুলে ধরুক, পিনাকি হোক বা আরেকজন হোক, যে যখন দেখছে নিচের লেভেলের অফিসাররা, মেজর সাহেব, ক্যাপ্টেন সাহেব বা সৈনিকরা দেখছে মানে শেখ হাসিনার বিরুদ্ধে বা স্বৈরাচারের বিরুদ্ধে, তখন উনিও হাওয়ায় পাল তোলাই দিছে। আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান, সে একজন, আমি যতটুকু জানি, সে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। সে আহামরি অফিসার না, সোডা বনার না, কিছু না, কিন্তু ভালো মানুষ, বিবেকবান মানুষ, এবং সে সোজা কথা, স্ট্রেট টাইপ কথা বলে। সে যেটা ফিল করেছে সেটা বলেছে। কারণ আপনি দেখেন, যখন ওইখানে রাওয়া ক্লাবে বক্তব্যটা দিল, তার আগে কত কিছু হচ্ছে, এই ওয়াকারকে নিয়ে কথা, জেনারেল ওয়াকারকে নিয়ে কথাবার্তা, তো একে নিয়ে কথাবার্তা, মানে সবকিছু যেন আমাদের ব্লগাররাই সব জানে, ইউটিউবাররাই সব জানে, এবং ওখান থেকে তারা সবকিছু একেবারে দেশ চালাই দিচ্ছে। তারা কেন উপদেষ্টা হচ্ছে না, অমুকে কেন উপদেষ্টা হচ্ছে না? আরে ভাই, তুমি কাজ করো দেশের জন্য, তোমার তো ওখান থেকে এমন ভাবে কাজ করো যে কাজটা তোমার জনমনে একটা আতঙ্ক, ভীতি, অস্থিরতা তৈরি না করে, দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি না করে। আমরা আওয়ামী লীগ যেটা করেছে, হাসিনা যেভাবে মানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, হত্যা করেছে, খুন করেছে, কি করে নেই? হাসিনা ভারতকে খুশি করার জন্য যাই ইচ্ছে তাই করেছে, আলেমদেরকে হত্যা করেছে, আপনার ফাঁসি দিয়েছে মিথ্যা মামলায়, মানুষকে গুম করেছে, মানে অনেকে লাশ পাওয়া যায় না, ডেড বডি পাওয়া যায় না, কিছু খুনি তৈরি করেছে বাংলাদেশ আর্মিতে, পুলিশে, সব জায়গায়। এখন আমি কি সেটা করতে পারি? আমরা তো বিচারিক একটা ব্যাপার আছে। আমরা তো ডক্টর ইউনূস আন্তর্জাতিক যারা এক্সপার্ট তাদেরকে নিয়ে আসছে, মানবাধিকারের লোক আসছে, ভলকার তুর্ক আসছে, এবং এটা রিপোর্ট দেওয়া হয়েছে, এভরিথিং ইজ গোয়িং ভেরি স্মুথলি। এগুলি কিন্তু বিশাল কাজ। সবাই বলে কাজ কিচ্ছু হচ্ছে না, কাজ আগাচ্ছে, থিংস আর গোয়িং। তারপর অর্থনৈতিক 62,000 কোটি টাকা এ যাবৎ অলরেডি উনি হাসিনার আমলে লোন পরিশোধ করেছে। এখন এই আকুর লোন শোধ করেছে, এই যে আদানির লোন শোধ করতেছে, এভরিথিং ইজ গোয়িং অন। বলছিল কি আদানি টাকা দিতে পারবে না, কারেন্ট ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে, কিন্তু বন্ধ হয় নাই, ঠিকই পেমেন্ট করেছে। এখন আমাদের এই যে সমালোচনা তখন আমরা করি, আমরা সমালোচনা করতে হবে ভালো মন্দ দুইটা বিবেচনা করে। আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করা ঠিক না, আর সমস্ত দোষ নন্দ ঘোষ এইটা হয় না। আরে যখন বাংলাদেশ ক্রাইসিসে, তখন সেনাবাহিনীর হস্তক্ষেপ চায়, সেনাবাহিনী কেন ক্ষমতায় নেয় না, সেনাবাহিনী কেন মার্শাল্লাহ দেয় না, এইগুলি, এই মার্শাল্লাহ দেওয়ার অনেক উস্কানি দেওয়া হচ্ছিল ইন্ডিয়া থেকে এবং ভিতর থেকে, কিন্তু জেনারেল ওয়াকার এতে যায়নি, মার্শাল্লাহতে যায়নি, কারণ এটা আমাদের দেশের জন্য ক্ষতি। মার্শাল্লাহ তো হতে পারে না বিকল্প একটা গণতান্ত্রিক দেশে। স্বৈরাচারের প্রতি পর যদি মার্শাল্লাহ আসে, তাহলে আরেকটা স্বৈরাচারী মিলিটারি ডিক্টেটরশিপ আসবে। সুতরাং সেটা কেন হবে? এবং সে ওপেন বলেছে, দেখেন কতটুকু সে ডেমোক্রেসির প্রতি শ্রদ্ধা। সে বলেছে একটা ইলেকশন হবে, ফেয়ার ইলেকশন করলে, ফেয়ার ইলেকশন হবার পরে আমরা বাংলাদেশ আর্মির যে 30,000 আমাদের ফোর্স আছে তা আমরা উইথড্র করে নিয়ে আসবো। কারণ আমরা জানি, শোনেন, আমরা সৈনিক পালন করেছি, সৈনিক আমাদের সন্তানের মতো। অনেকে এইটা বুঝবে না, আর্মির অফিসারদের সাথে সৈনিকদের সম্পর্কটা হলো আমার সন্তান, ওরা আমার ফ্যামিলির চেয়ে আমার অ্যাটাচমেন্ট বেশি। আমার যে ড্রাইভার, আমার যে রানার, আমার যে গানম্যান, আমার সাথে যে ডিউটি করেছে, আমাকে যে প্রোটেকশন দিয়েছে হিলট্যাক্সে, আমার শান্তি বাহিনীর বিরুদ্ধে আমার সাথে যুদ্ধ করেছে, আমাকে শান্তি বাহিনী গুলি করেছে, আমার গুলি লেগেছে, আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসছে, এই হলো আমার সৈনিক। আমার ভাই তো যাবে না, পারবে না, আমার সন্তান এটা পারবে না। সুতরাং আমাদের সাথে সৈনিকদের সম্পর্ক, সেটা বিডিআর বলেন, আর্মি বলেন, এটা হলো আত্মিক সম্পর্ক, আমাদের আত্মার সম্পর্ক আছে, ঠিক আছে? সুতরাং আমি যেটা বলবো, আরেকবার আসবো আপনার কাছে, শেষ আরেকবার আসবো। আপনি যে কথা বলছেন আমরা আপনার সাথে একমত। আদানির টাকা যে পরিশোধ করছে এটা আমরা চাইনি। আদানির যেই কন্ট্রাক্ট ছিল সেটা রিভিউ করার দরকার ছিল। আমার টাকা ফাউ কাজে ইন্ডিয়ারে দিয়া, এটা আমরা পছন্দ করি না। আপনি বলবেন আপনার কথা। যে রহিম ভাই, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আব্দুর রহিম ভাই, আচ্ছা, উনাকে রহিম ভাইরে শোনা যাচ্ছে না। রহিম ভাইয়ের প্রশ্নটার উত্তরটা দেওয়া হয়নি ভাই। রহিম ভাইয়ের প্রশ্নটার আমি উত্তরটা দিতাম একটু এগুলি বলে, তো এখন একটু দিয়ে দিই। রহিম ভাই তো ওয়েটিং, এগুলো শোনার জন্য অপেক্ষা করতেছে। আমি জোরালো ভাবে দাবি জানাই, এবং আমি এটা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কনসার্ন না, যেহেতু উনি আমাকে চিনে, আমি ওনাকে চিনি, আমি মেসেজটা পাস করব। এবং আমাদের যে প্রতিরক্ষা উপদেষ্টা, যেটা আমাদের প্রধান উপদেষ্টার
সহকারী অর্থাৎ উনি প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে আছে লেফটেন্যান্ট হাফিজ স্যার, আমি তাকেও আমাদের এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমার যেটা শুনতে আসছে পাচ্ছেন? জনমনে যেটা চাচ্ছে মানে উদ্রেক হয়েছে যে এটা 500 টাকার নোট 100 টাকার নোট বাতিল করা উচিত, এটা তারাও হয়তো জানে, হয়তো কি পদক্ষেপ নিচ্ছে আমি নিজে জানি না। তবে আমি যতগুলি আমার কাছে এরকম সেন্সিটিভ ইস্যু আছে আমি কিন্তু ছোট্ট একটা মেসেজও একটা আমি জানিয়ে দিই। আমি SMS না করলে আমি মেসেজটা পাঠিয়ে দিই অনেক সময়, অথবা আমি ভিডিওটা পাঠিয়ে দিই শর্ট আকারে বা হেডলাইন পাঠিয়ে দিই, কারণ ওনারা অত আপডেট হয়, ওনাদেরকে এগুলি জানানো হয়, বাট দে আর ভেরি বিজি পিপল এখন আমি যেটা বলবো, টাকশালের যে ব্যাপারটা, টাকশালে ব্যবসা করে একটা লোক, সেটা হলো ওনার হলো বিএনপির একজন এক্স লিডার, উনি আগে বিএনপিতে ছিল, উনি একজন পিএইচডি হোল্ডার, কারেন্সির উপরে পিএইচডি করা, ওনার বাড়ি হলো মতলবে, উত্তর মতলব না জানি দক্ষিণ মতলব, ওই যে চাঁদপুরের ওইদিকে। তো এবং ওখানে আর একজন আছে, ওনার নাম হলো মায়া, মোফাজ্জল হোসেন মায়া, যে মন্ত্রী ছিল আওয়ামী লীগের, এবং সেও কিন্তু টাকশালের এই যে সাবস্ট্রেটটা যেটা, এই যে পেপারটা, এটা সাপ্লাই দেয়, সিকিউরিটি ইঙ্কটা সাপ্লাই দেয়, এবং এটা আর্যগঞ্জ, এবং এটা হলো একটা হলো চিপ্পা, এটা হলো ফ্রান্স অথবা সুইজারল্যান্ডের কোম্পানি, এদের লোকাল এজেন্টও হলো এরা। এরা কিন্তু এই সাবস্ট্রেট গুলো অনেক দামে আনে, এবং এখানে বাংলাদেশ বোধহয় হয়তো হাইয়েস্ট 4-5টা এরকম কোম্পানি আছে। ডক্টর জালাল, আমি যার কথা বললাম, ডক্টর জালাল, উনি কারেন্সির উপরে পিএইচডি করা, এবং এটা উনি বোধহয় সারা বিশ্বে মানে তো 6 জনের একজন যারা এক্সপার্ট, এবং এশিয়াতে হিজ নাম্বার 1 ডক্টর জালাল, ইজ ফ্রম মতলব, মানে কুমিল্লার চাঁদপুরের একটা জায়গা, উপজেলা। তো উনি বিএনপির করতো এক সময়, পরে উনি বোধহয় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে ইলেকশন করেছে, এখন হি সেটেলড ইন মদিনা, সৌদি আরবে চলে গেছে উনি, ওখানেই থাকে এখন আমি যতটুকু জানি, তো মাঝে মাঝে আসে। এখন সবচেয়ে বড় বোধহয় আমার কন্ট্রাক্টরই ছিল মায়া কোম্পানির। মায়া নিজে করে কিনা আমি জানি না, বেটা এটা মায়া আছে, হয়তো অন্য নামে করে, এবং এর সাথে বাড়িদার একটা অফিসও আছে, আমাদের একজন লেফটেন্যান্ট কর্নেল ইনভলভ, ওনারা জয়েন্ট ভেঞ্চারই করে। সুতরাং এই সাবস্ট্রেটের যেটা অবস্থা, এটা খুবই খারাপ। এখন কিন্তু ওইরকম টাকা নাই, ওই কাগজ নাই, সাবস্ট্রেটটা নাই। এখন নতুন টাকা যে ছাপানো হচ্ছে না, এটা শেখ মুজিবের ছবি সহ ছাপানো হলে এটা ছাত্ররা আপত্তি করেছে, সুতরাং এটা করবে না, এটা ইম্পোর্ট হবে। কারণ এই মায়াও তো বোধহয় পালানো না, জেলে কোথায় আছে আমি ঠিক জানি না, এবং আরো যারা আছে ব্যবসার সাথে জড়িত, তারা অনেকে দেশান্তর এবং নিরুদ্দেশ। সুতরাং এই মুহূর্তে এগুলি আপনার টেন্ডার করা, তারপরে আনা, তারপরে লিগাল এজেন্ট ছাড়া এগুলি আনাও যায় না। সিকপা ইজ এ ভেরি ফেমাস কোম্পানি, এবং আপনি জানেন সুইজারল্যান্ডের বা ফ্রান্সের সাথে ব্যবসা করতে হলে তাদের আর্যগঞ্জ এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি, এবং হাই হাই প্রোফাইলের, খুবই ব্রিলিয়ান্টরা এখানে কাজ করে। সুতরাং এখন এই মুহূর্তে টাকা হয়তো বাতিল এই জন্য করতেছে না, আমার মনে হয় যে সাবস্ট্রেটের অভাব আছে, নতুন যে টাকা আবার ছাপাবে দিবে, এটা একটা সময় লাগবে আসলে। এবং আপনি দেখবেন বাজারে গেলে, ব্যাংকে গেলে দেখবেন পুরনো 500 টাকা 50 টাকার নোট একেবারে প্রায় সেরা অবস্থা, আপনি দেখবেন যে 20 টাকার নোট খুবই খারাপ অবস্থা, এবং নতুন টাকা ব্যাংকে এবারে আসেই না, ঈদের আগে আমি আজকেও গিয়েছিলাম, আসেনি, এবং প্রচুর ক্রাইসিস মানে নতুন নোটের। তো এইটা নতুন নোট আসবে, থিংস আর গোয়িং অন, হয়তো সাবস্ট্রেট ইম্পোর্ট হবে, আবার আপনার ওই যে ইঙ্কটা ইম্পোর্ট হবে, এবং তারপরে হয়তো নতুন টাকা আসবে, এবং আমি মনে করি তখন হয়তো ডিক্লারেশনটা আসতে পারে 500 টাকার নোট বা 100 টাকার নোট যেটা আছে, এগুলো ডিক্লারেশন একটা সময় হয়তো হয়ে আসবে আমার কাছে মনে হয়। কারণ এটা সবাই জানে, ওনারাও বোঝে, এটা বাতিল করলে বা নিষিদ্ধ করলে, এত তারিখের মধ্যে জমা দেওয়া না হলে সব বাতিল হয়ে যাবে, তাহলে এটা বিশাল একটা কাজ হবে দেশের জন্য, এবং আমরা অবৈধ টাকা অনেক কিছুই তাহলে আমরা এই দিয়ে থেকে ধরতেও পারবো, এবং না এরা পথে বসে যাবে এরকম। এবং এরাই এই টাকা দিয়া সন্ত্রাস ফান্ডিং করতেছে, এবং আপনারা জানেন, এটা আমি নাম বলতেছি না, একটা পার্টিকে এটা টাকা দেয় স্থানীয় নেতারা, এবং তারা ওই তাদের টাকা দিয়ে মিছিল মিটিং করে, এবং তাদের টাকা দিয়ে মানে ওই আপনার কি বলে ইফতারি করে, বিভিন্ন অনুষ্ঠান করতেছে, ঈদ উৎসব করবে, হয়তো ব্যাংককে যাবে, সিঙ্গাপুরেও যাবে আপনার চিকিৎসার জন্য বা অন্য কাজে। সুতরাং আমার মনে হয় দিস ইজ দ্য হাই টাইম, একটু আমরা ঈদের পরে হয়তো এই জিনিসটা, আমি আশা করি একটা ভালো কিছু ডিক্লারেশন এই ব্যাপারে আসবে। ধন্যবাদ। জি, আব্দুর রহিম ভাই, আপনি কি কিছু বলতে চান, কোনো প্রশ্ন করতে চান?
হ্যাঁ, আমি প্রথমে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমি নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে লিঙ্কটা পাঠিয়েছিলাম, উনি জয়েন করছে, এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং আমি সব সময় স্যারকে কি কারণে ফিল করি আমি জানি না, বাট আমার প্রশ্নগুলোর উত্তর স্যার মাঝে মধ্যে দেয় না, হয়তো আমাকে বেশি আদর করেন এই কারণে হয়তো দেন না, না অন্য কারণে আমি জানি না। তো আমি স্যারকে উদ্দেশ্য করে বলবো, স্যার আমরা একটা ক্যাম্পেইন গড়ে তুলি আগামী 1 মাসের জন্য বা 1.5 মাসের জন্য। কারণ আমাদের এই যে আপনার অন্যায় মানে যত ইলিগাল ট্রানজেকশন আছে, সেটা সন্ত্রাসে হোক, অস্থিতিশীল পরিস্থিতি হোক, ঘুষ হোক, রাজনীতিতে হোক, সকল কিছুতে যে আমাদের যে ইলিগাল ফাইন্যান্সিং এর একটা মাত্র জায়গা, সেটা হলো আমাদের 500 এবং 1000 টাকার নোটগুলা। তো বাংলাদেশে 500 এবং 1000 টাকার নোটগুলা বর্তমানে দেশকে স্থিতিশীল করার জন্য, দেশকে করাপশন থেকে মুক্ত করার জন্য আমি প্রস্তাব করছি যে আগামী 1 মাস বা 1.5 মাসের সময় দিয়ে সকল 500 এবং 1000 টাকার নোট যাতে করে বাংলাদেশের যে কোনো তফসিলি ব্যাংকে জমা দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে যায়। সেই ক্ষেত্রে সরকার যেটা করতে পারে সেটা হলো যে ওটার বদলে 200 টাকা থেকে নিচের দিকে নোটগুলো দিতে পারে, অথবা 500 টাকার নতুন নোট তৈরি করতে পারে। এতে করে যাদের কাছে অবৈধ এবং ঘুষ বা অন্যায়ভাবে যারা টাকা উপার্জন করে এটাকে সময় মতো ডলারে ট্রান্সফার করতে পারে নাই এবং এটাকে বিভিন্ন জায়গায় গোডাউনে রাখছে, এই গোডাউনে রাখা টাকাগুলো আর ব্যাংকে যাবে না এবং একটা নির্দিষ্ট সময় এটা বাজেয়াপ্ত হয়ে যাবে। এটা আমাদের অর্থনীতির জন্য বিশাল একটা সম্পদ হবে এবং এই বাজেয়াপ্ত টাকাগুলোকে আমাদের জাতীয় রাজস্ব কোষাগারে নিয়ে আসা যাবে। তো আমি অত্যন্ত বিনয়ের সাথে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যার এবং ইমরান ভাই উনাকে দুজনকে বলবো, আমরা আসছেন, আমরা একটা ক্যাম্পেইন করি ফেসবুকে এবং এই ইউটিউবে, এবং মানুষকে বুঝাই বা সরকারকে বোঝানোর চেষ্টা করি কেন এই মুহূর্তে 500 টাকা এবং 1000 টাকার নোটগুলা ব্যাংকে সারেন্ডার করে তারা এক্সচেঞ্জ করে টাকা নিয়ে যেতে হবে। এবং আমি এই রহিম ভাই ওইটা আমরা করব, ওইটা আমরা করব ইনশাআল্লাহ। ওইটা আমরা আরো প্রোগ্রাম করব, আরো অন্যান্য লোকজনকেও আমরা করব, আমাদের এখানে আনবো। ওইটা ওই আপনি যে প্রোগ্রামের কথা বলছেন ওটা আমরা করব। কলিমুল্লাহ স্যার আপনার কাছে, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। আব্দুর রহিম ভাই যে কথাটা বললেন এটা কিন্তু আসলেই খুবই গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশের যতগুলা মানে লেনদেন হচ্ছে, অবৈধ লেনদেন বলেন, এটা কিন্তু এই 500 এবং 1000 টাকার নোট। এবং স্যার আমি যদি আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বলেন, সাথে যদি স্যার আপনাকে যদি একটা স্পেসিফিক প্রশ্ন করি স্যার, ইন্টারন্যাশনাল পলিটিক্স এখন স্যার একটা টালমাটাল অবস্থা। দেখেন আপনি যদি ইলন মাস্কের কথা বলেন, ইলন মাস্কের গাড়ি অথবা তার যত কিছু আছে ইউরোপে এক প্রকারের বর্জনের হিড়িক পড়ছে। সেক্ষেত্রে যে ইলন মাস্কে কি জন্য বর্জনের হিড়িক পড়ছে, সে গণতন্ত্রে বিশ্বাস করে না, মানবাধিকারে বিশ্বাস করে না, এবং সে মানে এগুলার কোনো কিছুই নাই। সে হিটলারের পার্টিকে সমর্থন দেয়। এই টাইপের একটা মানুষকে বাংলাদেশের গভর্নমেন্ট স্বাগত জানাচ্ছে তার পলিটিক্যাল স্বার্থে। কিন্তু স্যার দেখেন ইন্টারন্যাশনাল পলিটিক্সটা এখন যেই জায়গায় দাঁড়ায় আছে, কোথায় কি হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে না। কিন্তু বাংলাদেশের কোন পলিটিশিয়ান, আপনি স্যার বলেন, আপনি তো খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, এমন কি কোন পলিটিশিয়ানের একবারও কি এইসব কথা আলোচনা করছে? জি স্যার। ধন্যবাদ। আসলে বাঘের সিংহের লড়াই তো আপনার জর্জ সোরস বনাম ইলন মাস্ক, মাঝখানে রয়েছে একটা বিশ্ববাসী, বিশেষ করে বাংলাদেশের জনগণ। আমরা নিশ্চয়ই চোখ কান খোলা রাখলে দেখব যে তুরস্ক জুড়ে সরকারের ওপর একটা ধাক্কা দেওয়ার জন্য আমাদের অগাস্ট বিপ্লবের মতো ঘটনাবলী দানা বাঁধছে। আবার একই সঙ্গে সার্বিয়ার মতো দেশে একই জাতীয় আপনার অ্যাক্টিভিজম লক্ষ্য করা যাচ্ছে। ইসরায়েল তো একেবারেই টকবগে একটি অবস্থায় আছে। তো ফলে আপনার বাংলাদেশ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, এই বিষয়টাও আমরা যেন ভুলে না যাই। আর এখানে এই যে 500 টাকার নোট, 1000 টাকার নোট নিয়ে চিন্তা ভাবনা করার পর্যাপ্ত সময় যারা সরকারে আছেন তাদের
হাতে অবশিষ্ট আছে কিনা সেটা নিয়ে অনেকে কিন্তু চিন্তিত। কারণ আপনার ইমপ্লিকেশন চিন্তা না করে আপনি যখন ন্যাশনাল ফোরফ্রন্টে পাবলিক ডোমেইনে কোনো ইস্যু নিয়ে আসেন, তখন এরকম পরিস্থিতি তৈরি হয়। হাসনাত যেটি ইগনাইট করেছেন, এবং সেটি আপনার আটলান্টিকের উপরে আপনার পিনাকি বলুন, আপনার ইলিয়াস বলুন, কিংবা আপনার এই কনক সারোয়ার বলুন, তাদের পর্যন্ত কিন্তু যুক্ত করে ফেলেছে। আর আপনার প্যাকমের 3 স্টার জেনারেল ঢাকায় পদার্পণ করবেন। আপনার আরাকান নিয়ে প্রিপারেশনটা কি দাঁড়াবে? আমাদের যে প্যাসেজের কথা, করিডোরের কথা আমাদের সেক্রেটারি জেনারেল ইউএন বলে গেছেন, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তার যে হাই রিপ্রেজেন্টেটিভ তার মাধ্যমে যে বিষয়টা নিয়ে কাজ করার এরাদা ব্যক্ত করেছেন, যে একটা সেফ জোন উইদিন আরাকান প্রতিষ্ঠা করা যায় কিনা, এবং ইভেনচুয়ালি তার হাত ধরে আপনার ইস্যু কিন্তু ফোরফ্রন্টে চলে আসতে পারে। তো ফলে আপনার নানান রকমের দ্রুততম সময়ের মধ্যে ঘটনা ঘটছে। এখন এখানে আপনার আমাদের হাসান মনসুর মহোদয় তিনি একক সিদ্ধান্তে তো কোনো কাজ করতে পারবেন না। আর যেটি কোনো কোনো সূত্রে জানা যাচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নতুন করে আর ফাইল টাইল সই করছেন না। তো এটাও কিন্তু এক ধরনের ইন্ডিকেশন যে আমরা কোন স্টেটে বিলং করছি, কোন স্টেট অফ অ্যাফেয়ার্স এর সম্মুখীন আমরা হয়েছি। আর ক্রমে ক্রমে আপনার দুজন উপদেষ্টা যারা অবশিষ্ট আছেন সমন্বয়কদের মধ্যে আমাদের এই উপদেষ্টা মণ্ডলীতে, তারা দুজনেই কিন্তু এখন খোলামেলা কথা বলে কমপ্লিমেন্ট সাপ্লিমেন্ট করেছেন হাসনাতকে। আর এখানে আপনার এই যে সাংবাদিকরা খোঁজাখুঁজি করছেন যে কত টাকার বিল শেষ পর্যন্ত পে করা হয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই ইফতার আয়োজনে, এবং কারা কারা আমন্ত্রিত হয়েছিলেন, আপনার কয়জন ভাইস চ্যান্সেলর সেখানে হাজির হয়েছিলেন, তারা কারা, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার গবেষণা শুরু হয়ে গেছে। তো ফলে কারা আমন্ত্রিত হয়ে আসেননি সেটা নিয়েও তার খোঁজ খবর নেওয়া হচ্ছে। এই যে একটা ইভেন্ট, ধর্মীয় একটা উৎসব উদযাপন, সেটির পলিটিক্যাল ইমপ্লিকেশন কতটা ফার রিচিং হতে পারে, এটি তার এক্সাম্পল। ধন্যবাদ স্যার। আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল স্যার। জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের বিষয়ে তারা ব্যর্থ। তো আমি যদি স্যার জয়শঙ্কর উনি হচ্ছে অনেক ওনার মতো উনি ক্যারিয়ার ডিপ্লোমেট, ওনাকে নিয়ে প্রশ্ন করার যোগ্যতা আমার নাই, কিন্তু তারপর আমি প্রশ্ন করতে চাই, উনি ওনার ক্যারিয়ারে যতগুলা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, এই টাইপের একটা মানুষ ভারতের মতো একটা দেশের, ভারত কিন্তু বড় দেশ, অবশ্যই স্বীকার করতে হবে, আমাদের থেকে অনেক বড় দেশ, অনেক একটা পাওয়ার বলতে পারেন, একটা পাওয়ার হতে যাচ্ছে এরকমও বলতে পারেন। তো সেখানে এই জয়শঙ্করের মতো একজন মানুষ পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বসে আছেন, কিন্তু যার প্রতিটা ক্ষেত্রেই দেখেন, প্রতিটা ক্ষেত্রে সে ব্যর্থ। মালদ্বীপ বলেন, প্রতিটা জায়গায়, তার আশেপাশে প্রতিটা জায়গায় সে ব্যর্থ। এরকম টাইপের একটা মানুষ, আপনি কি মনে করেন যে এই টাইপের একটা জায়গায় ক্ষমতায় বসে থাকা উচিত কিনা? দেখুন, আমি কিন্তু বিষয়টাকে ভিন্ন দৃষ্টিতে দেখবো, এবং একটা পজিটিভ একটা বিষয় হিসেবেই নেব। এই জন্যে যে the greatest problem of any problem is to identify what the problem is. যদি একজন নেতা বুঝতে পারেন তার ব্যর্থতা কোথায়, তাহলে রেকটিফিকেশনের সুযোগ থাকে। আনফরচুনেটলি আমাদের এখানে কালচারটা হচ্ছে প্যাম্পার করার কালচার, এবং সবাই মিলে একজন নেতাকে নষ্ট করে দেওয়ার জন্য যা যা করা দরকার, কালেকটিভ এই যে দায়, সেটা থেকে কিন্তু আমরা নিজেদের মুক্ত করতে পারবো না। স্থাবকতার যে কালচার, সেটি
আমরা হাসিনার আমলেও দেখেছি, এখনো সেটি বহমান। সুতরাং আপনার খুব একটা যে গুণগত পরিবর্তন ঘটেছে তা নয়। আর মূলত করণিক স্টাইলে ট্রিট করবার যে মেকানিজম হাসিনার আমলে স্টেট উইদিন স্টেট অ্যাক্টররা ফলো করতেন, এখনো একই কায়দায় সে তেমনটি ঘটছে। ফলে আপনার যে লোকগুলো হাসিনাকে সার্ভ করতো, এখন তারাই ইউনূসকে সার্ভ করছেন। এবং এখানে গুণগত খুব একটা পরিবর্তন আসেনি। লিপ সার্ভিস দিলে তো আর সমস্যার সমাধান হবে না। আপনি জয়শঙ্কর মহোদয় যেই কনফেশনটা প্রদান করেছেন, আমি তো মনে করি এটা সাউথ এশিয়ান কালচারের নতুন মাত্রা যোগ করল। ইজ এ প্রফেশনাল ম্যান, নিজের ভুলটা যদি এই প্রক্রিয়া শোধরাতে পারেন, তাহলে আমি মনে করবো ইট উইল বি গ্রেট সার্ভিস টু হিজ নেশন। আমাদের এখানে এই প্রবণতাটাই নেই, রীতিমতো বাহাবা, সাবাসী এবং সেলফ কনগ্রেচুলেটরি একটা অ্যাটিচিউড নিয়ে যে যার মতো করে বসে আছেন। এবং এক একজনের নমুনা তো আমরা দেখেছি। আমি নিজে আমার যে এনকাউন্টার প্রয়াত হাসান আরিফ, সেটা তো আমি মিডিয়াতে বলেছি। অন্যান্য যাদের গেট কিপাররা আছে, তারাই তো আপনার প্রতিবন্ধকতা তৈরি করে দিচ্ছে। পিএসপিএ যারা আছেন, তারা মানে রীতিমতো তুলঙ্গ হিমালয়ের চেয়েও উঁচু অবস্থান নিয়ে বসে আছেন অনেক জায়গায়। তো ফলে আপনি যে নির্দিষ্ট উপদেষ্টাকে অ্যাক্সেস করবেন, সেটাই তো সম্ভবপর অনেক ক্ষেত্রে হয়ে উঠছে না। ফলে আপনার ইনসেনসিটিভ হয়ে যাচ্ছে পুরো মেকানিজম। পিপলের পালসটা আপনি বুঝতে অসমর্থ হচ্ছেন। আর যদি মনে করেন যে ক্ষমতা চিরস্থায়ী, তাহলে এর চেয়ে বড় ভুল আর কিছু হতে পারে না। সেই জন্যে যত বেশি পরিমাণে আপনি রিসেপটিভ হবেন, যত বেশি পরিমাণে আপনি সচিবালয়ের ঘেরটোপ থেকে বেরিয়ে আসবেন, যত বেশি পরিমাণে আপনি ইন্টারাক্ট করার চেষ্টা করবেন, ততই নিজের জন্য এবং রেজিমের জন্য এবং দেশের জন্য মঙ্গলজনক। আমাদের অ্যাডভোকেট মহসিন রশিদ, যিনি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, তিনি কিন্তু খোলামেলা এই বিষয়গুলো ফোরফ্রন্টে নিয়ে এসছেন। একেবারে হিসেব করে বলে দিয়েছেন যে প্রফেসর ইউনূস কতবার সচিবালয়ে প্রবেশ করেছেন। এই যে নির্মোহভাবে আপনার কেচে গন্ডুস করা, মহসিন রশিদের মতো ব্যতিক্রম হয়তো হাতে গোনা এক দুজন পাওয়া যাবে, বাকি সবই কিন্তু সাবাসী দিচ্ছেন, বাহবা করছেন। আবার কেউ কেউ এই প্রজেকশনও দিচ্ছেন যে দ্বিতীয় নোবেলের জন্য প্রস্তুত হতে দেশবাসীকে, যে আমাদের প্রফেসর ইউনূস আরেকটি তার মাথায় শিং গজাবে, সুশোভন সরকারের ভাষায়। ধন্যবাদ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। রহিম ভাই, আপনি একটা প্রশ্ন করতে চাইছিলেন। ধন্যবাদ দাউদ ভাই। আমি কলিমুল্লাহ স্যারকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এই যখন হাসিনা রেজিমের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের জাতীয় নিরাপত্তা। আপনাকে দেখা যাচ্ছে না। আচ্ছা রহিম ভাই, আপনার ক্যামেরা যাচ্ছে না। আমাদের তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু ছিল আমাদের জাতীয় নিরাপত্তা। তখন আমাদের দেশের দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সকল প্রাক্তন সামরিক অফিসার থেকে শুরু করে সবাই বলছিল যে আমরা আমাদের দেশের সকল প্রাপ্তবয়স্ক নর-নারীর জন্য সামরিক শিক্ষা বাধ্যতামূলক করব। ঠিক ওই সময়ে আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের স্বাধীনতার প্রথম বিপ্লবী কর্নেল অলি স্যারকে ফোন দিয়ে বললাম যে স্যার, এটা কিভাবে করা হবে। তখন কর্নেল অলি স্যার আমার বলছিলেন এটা বিএনসিসির মাধ্যমেই মূলত কার্যকরটা করতে হবে। তো স্যার যেহেতু বিএনসিসির সাথে জড়িত, আমি স্যারের কাছে জানতে চাই বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে এই বিএনসিসির মাধ্যমে আমাদের সামরিক প্রশিক্ষণ বা বিএনসিসি কে এক্সপ্যান্ড করা বা বিএনসিসি যদি রেজিমেন্ট বা কোম্পানি, ওনাদের অর্গানোগ্রাম সম্পর্কে আমার জানা নেই, এই ব্যাপারে কোনো অগ্রগতি আছে কিনা, আর যদি অগ্রগতি না থাকে এই বিএনসিসি কে আরো শক্তিশালী করার জন্য বা স্ট্রং করার জন্য বা এটার জনবল বাড়ানোর জন্য স্যার কি সরকারের কাছে কোনো সুপারিশ করবেন কিনা? জি স্যার, স্যার একটা ইঙ্গিত দিবেন, ওই ইঙ্গিত। ধন্যবাদ। দেখুন, আমি এই প্রসঙ্গে যেহেতু আমাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আমার
মনে হয় সময় এসছে ঝেড়ে গেছে এই বিষয়ে কথা বলার। এটা লিপ সার্ভিস দেওয়ার একটা চমৎকার আইটেম। আমরা দেখি বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের জিগির সময় সময় সবাই দিচ্ছেন, কিন্তু বাস্তবে এটি প্রয়োগ করার জন্য সবচেয়ে বড় চমৎকার কন্ডিট হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর। এইটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এটি কমান্ড করেন একজন 3 স্টার জেনারেল এনসিসি, আর আমাদের এখানে এখন পর্যন্ত 1 স্টার জেনারেলের একটা খানা আমরা রেখে দিয়েছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা এবং নেপালে একজন 2 স্টার জেনারেল তারা কমান্ড করেন। আর এখানে আমরা রেখে দিয়েছি যারা বিএনসিসি অফিসার, তারা সর্বোচ্চ লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত হতে পারবে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে মেজর জেনারেল পর্যন্ত প্রভিশন রয়ে গেছে। তো ফলে আপনি এই রকমের মানে অল্প প্রস্তুতি নিয়ে কমান্ড স্ট্রাকচারটা এরকম রেখে মুখে মুখে লিপ সার্ভিস দিলে তো হবে না। অনেক বলে কই আগে ডিরেক্টর পদ ছিল, সেটাকে আমরা ডিরেক্টর জেনারেল করেছি। যেখানে ফোর্সেস কমান্ডার হতে হবে সেই বিবেচনায় আমরা ফরমেশন চেঞ্জ করেছি। আমাদের সেনাপ্রধান 4 স্টার জেনারেল হয়েছেন, পরবর্তীতে অ্যাড পার করা হয়েছে আপনার নৌ এবং বিমান বাহিনী প্রধানকে। কিন্তু সেই তুলনায় আমাদের এখানে এই বিএনসিসি হচ্ছে 3 বাহিনীর সমাহার, সেনা নৌ বিমান 3টি উইংই আছে, কিন্তু অবস্থাটা এইরকম। আর সবচেয়ে লিস্ট আপনার আমি বলবো মনোযোগের জায়গা এটি। ফলে আমাদের যে রেজিমেন্ট, একাধিক রেজিমেন্ট অনেকদিন ধরে ঝুলে আছে এই অর্গানোগ্রাম টিউএনডি যেভাবে বলেন, নানানভাবে চেষ্টা করেও কিন্তু পুশ করা যায়নি। আমাদের যে ট্রেনিং একাডেমি আছে বাইপালে, সেখানে আমাদের অনেক জায়গা ব্যাহাত হয়ে আছে, সেটা নিয়েও বহুদিন ধরে দেন দরবার চলছে, এনক্রোচমেন্ট ঘটেছে। আমরা কিন্তু সেই জায়গাগুলো এখন পর্যন্ত পুনরুদ্ধার করতে পারি। সেই জন্য আসলে জনদাবি যেটি হওয়া উচিত যে আমাদের ফরমেশন অ্যাট পার নেওয়ার চেষ্টা করতে হবে, এবং একটা ওয়ার গিয়ারে এই আপনার ব্যুরোক্রেটিক ট্যাঙ্গেলের মধ্যে পড়লে এমওডি বনাম এএফডি বনাম আমাদের হেডকোয়ার্টার বনাম জনপ্রশাসন মন্ত্রণালয় বনাম আপনার শিক্ষা মন্ত্রণালয়, এইসব আপনার দৌড়ঝাঁপে গেলে এটা আর কখনো আলোর মুখ দেখবে না। বিগত 16 বছরে দেখেনি, তার আগেও দেখেনি, এখনো দেখবে কিনা আমার সন্দেহ আছে। ধন্যবাদ। জি, আমি ইমরান ভাইয়ের কাছে যাব, আবার রহিম ভাই আরেকটা প্রশ্ন করতে চান। জি রহিম ভাই, খুব সংক্ষেপে করবেন, আমাদের অনেক রাত হয়ে গেছে, তো খুব সংক্ষেপে। আচ্ছা, আপনাকে মিউট করা, আনমিউট করে নেন। হ্যালো, জি জি বলেন। স্যার, আমার কথাগুলো মনোযোগ দিয়ে একটু শুনবেন। এই যে আমাদের 5ই আগস্টের পরে আমাদের দেশের যেই পুলিশ যেই তাদের মোরাল পাওয়ারটা হারিয়ে ফেললো, এই জায়গায় কিন্তু আমরা দেখছি যে অত্যন্ত সাহসিকতার সাথে এগিয়ে এসেছে আমাদের বিএনসিসি এবং রোভার স্কাউট। কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ বিএনসিসি সদস্যরা না থাকার কারণে আমি স্যারকে বলবো, স্যার যাতে এই সেক্টরে আসছেন, এই বিএনসিসি কে কিছু একটা দিয়ে যাওয়ার জন্য আমার মনে হয় স্যার বিএনসিসির ইতিহাসে একজন চিরস্মরণীয় হয়ে থাকবেন যদি উনি কাজটা করতে পারেন। আমি আমার যে বাংলাদেশ সেনাবাহিনীতে যেসব নন কমিশন অফিসার নিয়োগ করা হবে বা এই যে সৈনিক লেভেলে যাদেরকে নিয়োগ করা হবে, যেরকম কমিশন অফিসার নিয়োগের ক্ষেত্রে ক্যাডেট কলেজের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, ঠিক তেমনি সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের নিয়োগের ক্ষেত্রে বিএনসিসির সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়ার ব্যবস্থা করা, নাম্বার 1। নাম্বার 2, যদি জি স্যার, আপনি কিছু বলছিলেন। জি, সেই ব্যবস্থা ইতিমধ্যে কার্যকর করা আছে, এবং আইএসএসবি তে যাওয়ার আগে এক ধরনের প্রেফারেন্স প্রদান করা হয়। জি জি রহিম ভাই, আমরা ওই বিষয় নিয়ে আমরা অন্য আরেকদিন আরেকটা টক শো করবো। আজকে অনেক রাত হয়ে গেছে, তো আমি স্যারদেরকে ছেড়ে দেবো এখন। মানে আমি ইমরান ভাই আপনার কাছ থেকেই শেষ করব অনুষ্ঠান, আর স্যারের কাছেও লাস্টে 1 মিনিট যাব। তো আপনার কাছে অনুষ্ঠান শেষ করার আগে আপনি যদি আমাদেরকে একটু জানাতেন, মানে আমি তো আসলে একটু কম বুঝি, তো এই আপনার বাংলাদেশের এনিমি, মানে আমি এনিমি রাষ্ট্র বলতে রাজি না, মানে ভবিষ্যৎ একটা হুমকি আসতে পারে এমন দেশ কে
এবং তার কাছ থেকেই যদি আপনি অস্ত্র কেনেন অথবা অন্য কিছু কেনেন, অথবা মানে মানে গাড়িটারও বলেন, যে কোনো গাড়ি অথবা ইকুইপমেন্ট অথবা যে কোনো কিছু কেনেন, অথবা আপনার দেশের সেনাবাহিনীর প্রধান যদি সে ঠিক করে দেয়, তো আপনার দেশে সেই সেনাবাহিনী রেখে আমাদের কি আসলেও কোনো লাভ হবে কিনা? খুব সংক্ষেপে শেষ করবেন। আচ্ছা, এখন এটা তো আপনি যেটা প্রশ্ন করেছেন এটা খুবই একটা আপেক্ষিক প্রশ্ন, এটা সরকারের উপর নির্ভর করে। যেমন আমাদের দেশের অস্ত্রগুলি বাংলাদেশ আর্মির চায়না বেসড, এবং আমরা চায়নার এক্সপার্ট দিয়ে আমাদের ফ্যাক্টরিগুলি এখানে চালু করেছি। আমরা গোলা বারুদ উৎপাদন করতেছি, প্রোডাকশনে গিয়েছি। এখন আপনি যদি সরকার আবার চায় যে না, চায়না না, এখন আমাদের দরকার নেই, আমরা কম দামে প্রতিবেশী রাষ্ট্র থেকে আনবো, আমাদের দরকার নাই, আমাদের কোনো শত্রু নাই, উই হ্যাভ নো এনিমি, অল আর আওয়ার ফ্রেন্ডস, এই যদি হয় সরকারের কনসেপ্ট, বর্ডার প্রতিদিন লোক মারবে আবার বলবে আমাদের কোনো শত্রু নাই, তারপরে বাংলাদেশের ইন্টারনাল ব্যাপারে নাক গলাবে, নোস্পোক করবে, তারপরে বলবে না দে আর নট আর এনিমি। এখন আপনি যদি আমাদের বৃহৎ প্রতিবেশী ভারতের কথায় আপনি চলেন, দেশ চালান, একটা তাদেরকে যদি আপনি মনে করেন তারাই আমার গার্জিয়ান বা তারাই আমার প্রভু, তারাই আমার নিয়োগদাতা, মানে তাহলে আপনি তো শত্রু আর কোথায় পাবেন? আর শত্রু তো হওয়ার দরকার নাই, যদি আপনি আগে সারেন্ডার করে নেন, যদি আপনি মনে করেন না, তাহলে তো বাংলাদেশ আর্মির দরকার নাই। এখন বাংলাদেশ আর্মিকে আমি যতটুকু জানি, আমাদের যারা প্রাক্তন সিনিয়র অফিসার তাদের কাছে শুনেছিলাম যে রক্ষী বাহিনীকে তৈরি করা হচ্ছিল এবং আরো এক্সপ্যান্ড করতেছিল আধুনিক অস্ত্রশস্ত্র এবং সবকিছু দিয়ে, যেটা মানে পাকিস্তান আর্মিকে নেগলেক্ট করে, আর্মি ওয়াজ ডিপ্রাইভড। এখন ওইরকম সুযোগ সুবিধা দিয়ে যখন রক্ষী বাহিনী করা হলো, তখন আর্মির মনে সন্দেহ হলো, এবং 15ই আগস্টের অভ্যুত্থানের যে ঘটনা, এটাও একটা কারণ ছিল, মানে মানে অন্তর্নিহিত কারণ, এবং এটা পরে আবিষ্কার হয়েছে সৈনিকদের মধ্যে প্রচুর ক্ষোভ ছিল এবং যত অবহেলিত ছিল তারা। তারপরে আপনি একই ক্যান্টনমেন্টে তারা থাকে বিল্ডিং এ, নতুন বিল্ডিং এ, আর সেনাবাহিনীর সৈন্যরা থাকতো টিন শেডের বিল্ডিং এ, যেটা মানে খুবই নিম্নমানের। তো এখন তাদের বুট 2 জোড়া, আর সেনাবাহিনীর সৈন্যদের বুটই নাই, বা 1 জোড়া সেরা বুট, ইউনিফর্ম সেরা, তার রেশনের মান খুব খারাপ। এখন ওই ধরনের একটা পর্যায়ে দেশ যাচ্ছিল কিনা, সেইটা এখন আমরা মানে মানে মনে করি যে এটা উড়িয়ে দেওয়া যায় না, এই কনক্লুশনে আসাটা, যে এইরকম একটা পর্যায়ে যাচ্ছিল, এবং বাংলাদেশ আর্মির ব্যাকবোন ভাঙিয়ে দেওয়া হয়েছিল, বাংলাদেশ আর্মিটাকে করাপ্টেড করা হয়েছে, কর্পোরেট কালচারে নিয়ে যাওয়া হয়েছে, এটাকে প্রফেশনাল আর্মি থেকে সেরিমনিয়াল আর্মি বানানো হয়েছে। আপনি জানেন ওই টাইলস, তো আমাদের ওই যে অমুক, মানে খালি ওই যে কার্পেট বিছাইয়ে দেওয়া, রিসিপশন, এই সমস্ত করে এটাকে, যে আমাদের যদি হিলট্যাক্স এর বাস্তবতা, যে ট্রেনিং গুলি গেরিলা ওয়ারফেয়ারের সাথে যেটা আমরা জড়িত, বা আমরা যেটা জাতিসংঘে গিয়ে আমরা যে ডিউটি গুলি করি, এগুলো যদি আমরা না করতাম, বাংলাদেশ আর্মির প্রয়োজনীয়তাটা কতটুকু থাকতো এটা আমার সন্দেহ হয়। এবং এটা সরকারের কি আলটিমেট এইম ছিল এটা আমি জানি না, কারণ বাংলাদেশ আর্মিটা ওইভাবে এক্সপ্যান্ড করেনি। বাংলাদেশ পুলিশ যেভাবে এক্সপ্যান্ড করেছে সেই হিসাবে বাংলাদেশ আর্মি এক্সপ্যান্ড করেনি। এবং বাংলাদেশ আর্মির অফিসাররাই কিন্তু, এই কলিমুল্লাহ স্যার যে বললো বিএনসিসি, এটা কিন্তু আমাদের সেনাবাহিনীর এক ব্রিগেডিয়ার সাহেব এটার হেডকোয়ার্টার বসে উত্তরায়, হ্যাঁ, বিএনসিসি হেডকোয়ার্টার। এখন এই যে আপনি ময়নামতি রেজিমেন্ট, সুন্দরবন রেজিমেন্ট, এগুলির কর্ণফুলী রেজিমেন্ট, এগুলির কিন্তু এক্সপ্যানশন হয়নি। এবং আপনি জানেন কিনা আমি জানি না, এদের বাজেট খুবই সীমিত, এদের যত ছাত্র আছে, ক্যাডেট আছে, ওই রকম তাদের অস্ত্র নাই, এবং তাদের অনেক সময় প্রোগ্রাম করতে হয় স্থানীয় বড় লোক, নেতা বা কোনো ব্যবসায়ীর কাছ থেকে ডোনেশন নিয়ে ওই যে অনুষ্ঠান করতে হয়, যেমন ক্লোজিং সেরিমনি, এগুলি। এবং এইটা আমি যেটা বললাম এটা আমি অথেন্টিক বলতেছি, কারণ এটা আমি দেখেছি নিজে। একজন ইউনিভার্সিটির টিচার যখন সিও হয়, রেজিমেন্টের সিও, ইউনিভার্সিটির টিচার, এর চেয়ে গর্বের কিছু নাই। আমরা তো ধরেন, হ্যাঁ, আমাদের লেফটেন্যান্ট কর্নেল একজন রেজিমেন্টের সিও থাকে, কিন্তু
যখন একটা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর বা পাবলিক ইউনিভার্সিটির টিচার এগুলিকে কমান্ড করে বা এটার সাথে সম্পৃক্ত, এইটাকে তো অনেক মূল্যায়ন আমাদের করতে হবে, আদারওয়াইজ কিভাবে তৈরি হবে? কারণ ওনারাই তো তাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে ইনফ্লুয়েন্স করবে, তাদেরকে কাউন্সেলিং করবে, মোটিভেশন করবে, তারা আসবে এবং ভালো ব্রিলিয়ান্ট আসবে। আপনি বিএনসি তে যেতে চায় না, আপনি জানেন, ওইরকম কিন্তু ভলান্টিয়ার নাই আমরা যতটা বলতেছি এখন, আর জিনিসপত্র স্বল্পতা আছে। সুতরাং আমি মনে করি এটার বাজেট বাড়ানো উচিত। এটা ডিফেন্স মিনিস্ট্রি যাই কিছু করুক, এটা সেনাবাহিনী প্রধানের উচিত প্যাট্রন হওয়ার, এটা মানে অনেক নিজে সরাসরি এটার সাথে ইনভলভ হওয়া উচিত, নৌবাহিনী প্রধানের ইনভলভ হওয়া উচিত, ওনারা সরাসরি ওনাদের ইসের মধ্যে ইয়াতে চ্যানেলে নিয়ে আসা উচিত একটা সিস্টেম করে। ইট ক্যানট বি ওয়াল লুক লাইক দ্যাট, কারণ ওরাই আমাদের ভবিষ্যৎ। এবং আমরা এভাবেই তাহলে বাংলাদেশ টাকে যেভাবে আমাদের যে একটা বড় 20 কোটির একটা জনবল আমাদের আছে, একটা ইয়াং একটা জেনারেশনকে যদি আমরা সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করতে পারি, আমাদের রেগুলার ফোর্স দরকার নেই, এই রিজার্ভ ফোর্স, এই টেরিটোরিয়াল ফোর্স এরাই গিয়া ক্রাইসিসে কাজ করবে, আর্মির সাথে যুদ্ধ করবে শত্রুর বিরুদ্ধে। এবং আমাদের শত্রু আছে এবং চিহ্নিত শত্রু, এবং শত্রু আমাদের দুই দিকে আছে। এখন আরাকানের ওখানেও যেহেতু রোহিঙ্গাদের নিয়ে তো আমাদের শত্রুতা হয়ে গেছে, আমাদের তো বিশাল লোড, 12 লক্ষ রোহিঙ্গা আমাদের মাটিতে, এখন এটাকে ফেরত পাঠাতে হবে। এখন এইভাবে তো হবে না, সোজা আঙ্গুলে কি উঠবে না, উই নিড টু বি পাওয়ারফুল মিলিটারিলি। এবং আমাদের ইন্ডিয়া তো অলরেডি এনিমি, আমরা বুঝছি, এত কিছুর পরেও তারা শেখ হাসিনারই পক্ষে সাফাই গাচ্ছে, তাকেই শেল্টার দিচ্ছে, তার লোকজনকে শেল্টার দিচ্ছে, ষড়যন্ত্র করতেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশে আর্মির মধ্যে একটা ডিভিশন আনতে চায়, এখানে একটা ঘোলাটে পরিবেশ তৈরি করতে চায়, গলা পানিতে মাছ শিকার করতে চায়, উস্কানি দিচ্ছে, তারা প্রভোকেশন করছে। সুতরাং আমাদের উচিত হবে ইমিডিয়েটলি এই সমস্ত সেক্টরটাকে, বিশেষ করে বিএনসিসি যেহেতু ইয়াং জেনারেশন, এদেরকে আরো বেগবান করা, এদের কার্যকলাপ এবং এদেরকে আরো প্রশিক্ষিত করা, দখল ইনসেন্টিভ দেওয়া, এদেরকে বিদেশে পাঠানো, যাও তোমরা বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠাবে, যে ভালো করবে, ভালো ক্যাডেট, স্যারদের রিকমেন্ড নিয়ে, এই যে টিচারদের রিকমেন্ড নিয়ে, এডজুটেন্ট যারা আছে, কোম্পানি কমান্ডার যারা আছে। তো আমি মনে করি এটা হলে ভালো হবে। ধন্যবাদ দাউদ ভাই। অনেক ধন্যবাদ। আমরা কলিমুল্লাহ স্যারের কাছে শেষ বক্তব্য, স্যার আপনার শেষ বক্তব্য, এবং আমার কাছে স্যার আপনার ছাত্র তো, তা আমি একটু কম বুঝি, তো স্যার আপনি স্যার ভারত যেভাবে নাটক করছে স্যার, আমরা এখন 2026 সালে আমরা ভীত। কিভাবে আমি বলি, অর্ধেক পথ থেকে আমেরিকা যাওয়ার পথে অর্ধেক পথ থেকে বিমান ফেরত নিয়ে আসছে বোমা হামলার আতঙ্কে। আজকে ভারতের যদি আপনি অন্যান্য মিডিয়াগুলো দেখেন, বিভিন্ন জায়গায় অস্ত্র পাওয়া যাচ্ছে, জঙ্গি আতঙ্ক, বোমা হামলা, ও হাবিজুবি, এইসব নাটক। তো আমরা তো আসলেই ভীত। মানে আপনি আমার ইঙ্গিতটা হয়তো বুঝতে পারছেন কিনা আমি জানি না, আমার ইঙ্গিতটা কিন্তু স্যার অন্য জায়গায়। যেমন একটা সময় ছিল একসাথে সবকটা জেলায় বোমা পাঠানো হয়েছিল, এরকম অনেক কাহিনী কিন্তু আবার হতে পারে বলে আমার স্যার একটু মনে হচ্ছে। এখন আমি কি রাইট কিনা স্যার, যদি আপনি বলেন। ধন্যবাদ। আসলে আপনার বাক পাসিং করে তো লাভ নেই। খেয়াল করে দেখেন 1971-এ আপনার তিদেন ইস্টার্ন উইং এন্ড ওয়েস্টার্ন উইং অফ পাকিস্তানের মধ্যে যে বিমান যোগাযোগ, সেটা ভারতের উপর দিয়ে পরিচালিত হতো। একটি প্লেন হাইজ্যাক করে ভারত থেকে আপনার পাকিস্তান ওয়েস্টার্ন উইং এ নিয়ে যাওয়া হয়, এবং সেই অজুহাত দেখিয়ে তারা কিন্তু ভারতের আকাশসীমা ব্যবহার করার উপর ব্যান আরোপ করেন, এবং পাকিস্তানিরা এই বিষয়টা বুঝতেই পারেনি বা ধরতেই পারেনি। ফলে অনেক কসরত করে আপনার ওয়েস্টার্ন উইং থেকে আপনার শ্রীলঙ্কার কলম্বোতে স্টপ ওভার নিয়ে সেখান থেকে আবার দিদেন মার্শেকে পাকিস্তানে তাদের সৈন্য পরিবহন করতে হয়েছে। এই যে অপারেশন সার্চ লাইট, যেটি তারা কার্যকর করবার চেষ্টা করলেন 25শে মার্চ, সেটার জন্য অনেক ধকল পোহাতে হয়েছে তাদের। আবার একইভাবে ভারত যুদ্ধ ঘোষণার আগে ডিসেম্বরে 71-এ পাকিস্তান কিন্তু প্রথম ইউনিল্যাটারালি বিমান হামলা করেছিল ভারতের কতগুলো এয়ার বেইজে। তাতে আপনি প্রিটেক্সটটা তৈরি করে দিলেন। এখন যিনি সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন জেনারেল ইয়াহিয়া খান, তিনি তখন যা জানা যায় যে জামা কাপড় খুলে জেনারেল রানী নামে একজন মহিলার সঙ্গে সময় কাটাতেন। এই রকমের একজন ব্যক্তি যখন নেতৃত্ব দেয় একটি দেশের সেনাবাহিনীর এবং যুদ্ধ ঘোষণা করে,
তখন বুঝতে হবে যে ভেতর থেকেই পুরো সিস্টেমটা পচে গেছে। তো এইটা থেকে পাকিস্তান কতটা শিক্ষা গ্রহণ করেছে আমি জানি না, এবং এক ধরনের হেরিটেজ তো আছে, উই ওয়ার পার্ট অফ পাকিস্তান, এবং 23 বছর একসঙ্গে ঘর সংসার করেছি। সেই ব্যর্থতাগুলো থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি, এবং তার আগে ব্রিটিশ রাজের অধীনে আমরা ছিলাম, তখনও কিন্তু ইউনিফাইড একটা কমান্ডের মধ্য দিয়ে আমাদেরকে অগ্রসর হতে হয়েছে। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে গোড়াপত্তন, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসগুলো আমাদের আসলে চর্চা করা দরকার, এবং ভবিষ্যতে যাতে আমরা ভুল না করি সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকাটা জরুরি। ধন্যবাদ। জি স্যার, আপনাদের দুইজনকেই ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।